বিজয়গুপ্তের মনসামঙ্গলে আছে সুতার সমান হইয়া কালী বাসরে প্রবেশে। এখন আমাদের রাজ্যে নিরাপত্তার তথাকথিত লৌহ বাসরের ভেতরে যে কত কালনাগিনী লুকিয়ে আছে তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদ আর ক্যানিং থেকে জঙ্গিদের গ্রেফতার হওয়া। সেই উদ্বেগ থেকেই আজ প্রথম প্রশ্ন। জাল নথি দিয়ে মুর্শিদাবাদে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল কেরলে গ্রেফতার হওয়া জঙ্গি। নদীপথে বাংলাদেশ পালানোর ছক, ক্যানিংয়ে গা ঢাকা দেয়া কাশ্মীরের লস্কর জঙ্গি। নজরদারির ব্যর্থতাতেই কি পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের সেফ হেভেন? দ্বিতীয় প্রশ্ন আজ থাকবে, মুর্শিদাবাদে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর দিয়েছিল অসম পুলিশ। ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গির আস্তানার তথ্য দিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ। কেন আগে থেকে খবর পাচ্ছে না রাজ্য পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক? তৃতীয় প্রশ্ন, পড়ানো নিয়ে আপত্তি পড়ুয়াদের। স্থানীয় মাদ্রাসা থেকে চাকরি গেছিল মুর্শিদাবাদে ধৃত জঙ্গি আব্বাস আলী, পরে নিজেই চালু করে দেয় অনুমতিহীন মাদ্রাসা। খাগড়াগড় বিস্ফোরণের পর প্রকাশ্যে আসা শিমুলিয়ার মতো এই অনুমতিহীন মাদ্রাসাও কি ছিল জঙ্গিদের মগজ ধোলাইয়ের কারখানা? এ প্রশ্ন তো উঠবেই। চতুর্থ প্রশ্ন থাকবে, হিন্দু নির্যাতন থেকে গোটা বিশ্বের নজর ঘোরাতে এবার ইউনূস সরকারের নতুন কৌশল। বিচার শুরু হওয়ার আগেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিল বাংলাদেশ। চিঠি পেয়েছি জানালো নয়াদিল্লি। এবার কি পদক্ষেপ নেবে ভারত সরকার? পঞ্চম প্রশ্ন, খুনে অভিযুক্ত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আঁতাত হয়েছে সিবিআইয়ের একাংশের। বিস্ফোরক অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় নিহত কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের। বিচার চেয়ে কোর্টে যাওয়ার ভাবনা। এবার দলের ভেতর থেকেই সেটিংয়ের অভিযোগ ওঠায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি। তবে আজ শুরুতেই আপনাদের দেখাবো মুর্শিদাবাদ থেকে ক্যানিং একের পর এক জঙ্গি গ্রেফতারি হওয়া নিয়ে আশঙ্কা বাড়ছে। দেখুন, কাশ্মীর পুলিশের অপারেশন হোক কিংবা অসম পুলিশের অভিযান, একের পর এক জঙ্গি ধরা পড়ার ক্ষেত্রে একটাই বিষয় কমন, তা হলো বেঙ্গল কানেকশন। যার জেরে ফের প্রশ্ন উঠছে, তবে কি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ? সেই সঙ্গে জঙ্গিদের জন্য সেফ করিডোরও এখন বাংলা। জম্মু কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরি জঙ্গিকে। মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে বাংলায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে রাজ্য পুলিশের নেটওয়ার্ক কি করছে? এইটা ওদের নিরাপদ স্থল। কট্টরপন্থীদের যে তৎপরতার ব্যাপারে, আর যারা নাকি অলরেডি অপরাধী বলে চিহ্নিত হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই রাজ্যটাকে ওরা ব্যবহার করে। কেন রাজ্য সরকারের তরফ থেকে সেরকম কোনো চাপ না আসলে রিয়্যাক্ট করে না। জলপথটা তো অনেক সহজ পথ। আমাদের ওখানে কোস্টাল পুলিশ স্টেশন আছে হয়তো, কিন্তু তারা কতটা তৎপর আমার জানা নেই। ক্যানিং থেকে ধরা পড়া সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গির উদ্দেশ্য ছিল বাংলার মাটিকে ব্যবহার করে বাংলাদেশে ঢুকে সেখান থেকে পাকিস্তানে যাওয়া। আবার বাংলাদেশের নাগরিক সাদ রাডি ভারতে ঢুকে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে পাসপোর্টও বানিয়ে ফেলেছিল। অর্থাৎ আসা যাওয়ার ক্ষেত্রে ট্রানজিট রুট সেই পশ্চিমবঙ্গ। টেররিস্টরা পশ্চিমবাংলাকে একটা ভালো ঘাঁটি বানিয়ে নিয়েছে, আর এখান থেকে সব ডকুমেন্টেশন এখান থেকে তৈরি হচ্ছে। আমাদের এখানকার লোক ধরা পড়েছে যে ফর্জড পাসপোর্ট বানাবার জন্য ডকুমেন্টেশন করত। যতগুলো স্লিপার সেলস আছে তাদের একটা খুব ঘনিষ্ঠ কন্ট্যাক্ট রয়েছে উইথ রুলিং পলিটিক্যাল পার্টি লোকেদের সাথে। এটা যদি না, এটা হচ্ছে ওদের ন্যাশনাল ইন্স্যুরেন্স। ব্যাঙ্গালোরের ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দীঘার হোটেল থেকে ধরা পড়েছিল দুই জঙ্গি। 2017-য় বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্ত অভিযুক্তদেরও এ রাজ্য থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। আনসারুল্লাহ বাংলা টিমের মতো বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে এখন সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। অন্যদিকে তেহরিক উল মুজাহিদিনের সঙ্গে লস্করি তৈবার মতো পাকিস্তানি জঙ্গি সংগঠনও কি মিলিতভাবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতকে ক্ষতবিক্ষত করার নীল নকশা তৈরি করে ফেলেছে? আর এদের মাথায় রয়েছে পাকিস্তানের মদত। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এদের টার্গেট এরিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্লাস ত্রিপুরা, মেঘালয় এবং মায়ানমার। এই যে চাঙ্ক দেখছেন, এই চাঙ্কটাতে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একটা অর্গানাইজেশন, খুব 2012 থেকে ভীষণ অ্যাক্টিভ। পাকিস্তানের হাতে তো চলে গেছে বাংলাদেশ,
এবং পিছন থেকে কাজ করছে ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। ওরা প্রথম যে কাজটা করেছে, যে মিলিটেন্টগুলো জেলে ছিল তাদের ছাড়িয়ে দিয়েছে ওখান থেকে, তাদেরকে এখন গাইড করে এই ইন্ডিয়াতেই পাঠাবে ম্যাক্সিমাম। তারা ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করে এখানে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করবে। কট্টরপন্থী মৌলবাদীদের ভারত বিদ্বেষের খোলা ছাড়পত্র দিয়ে যুদ্ধজিগির তুলছে মোহাম্মদ ইউনূসের সরকার। পাকিস্তানকে দুহাতে স্বাগত জানিয়ে ভারতকে চাপে ফেলতে চাইছে তারা। আর এই আবহেই নয়াদিল্লির ওপর আরও চাপ তৈরি করতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে বলল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সুকান্ত মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ। দেখুন, চলতি বাংলা একটা কথা আছে, একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এও সেরকম ব্যাপার। এতদিন ঘুম উঠছিল বাংলাদেশি জঙ্গিদের কথা ভেবে। ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনা উদ্বেগটাকে কয়েক গুণ বাড়িয়ে দিল। কেননা ধরা পড়া এই জাভেদ মুন্সি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, এই মারাত্মক জঙ্গি লস্করে তৈবার নির্দেশেই পশ্চিমবঙ্গে এসেছিল। ভাবুন, বাংলাদেশি জঙ্গিদের নিরাপদ আশ্রয় এই রাজ্য, আবার পাকিস্তানি জঙ্গিদের ট্রানজিট রুটও এই পশ্চিমবঙ্গ। এই আশঙ্কার জায়গা থেকে আজকের অনুষ্ঠান শুরু করব ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে দিয়ে। ব্রিগেডিয়ার দাস, আমি প্রথমে প্রেক্ষিত নিয়ে প্রশ্নটা তুলব, তার কারণ এখন থেকে মোটামুটিভাবে ঘন্টা 3 আগে একেবারে ইউনূস সরকার ভারত সরকারকে চিঠি দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইল। এই রকম একটা সময় এটা ঘটছে যখন একাধিক বাংলাদেশি জঙ্গি, পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এই কাশ্মীরি জঙ্গি এই রাজ্য থেকে ধরা পড়ছে। কাশ্মীরি জঙ্গির আবার গন্তব্যস্থল ছিল বাংলাদেশ। তো প্রায় 1.5 দশক ব্রিগেডিয়ার দাস, যে পাকিস্তানি জঙ্গিরা সেইভাবে কিন্তু বাংলাদেশকে ভারত বিদ্বেষী কার্যকলাপের ঘাঁটি করতে পারেনি। ISI অ্যাক্টিভিটিও আপনি বারবার বলেন যে অনেকটা কমে গেছিল, রাতারাতি পরিস্থিতি পাল্টে গেছে। কতটা আশঙ্কা দেশ এবং রাজ্যের পক্ষে? বিশাল আশঙ্কা আমাদের সবার পক্ষে, সাধারণ মানুষের পক্ষেও। কারণ যেটা হতে চলেছে এগুলো আমি অন্য রাজ্যে এক্স্যাক্টলি এরকমভাবে দেখেছি। শুরুটা হচ্ছে আর শেষটা হচ্ছে, সেদিন আপনার প্রোগ্রামে বলেছিলাম যে শেষটা কেমনভাবে হবে সেটা। এবার কি হয়, এই যে প্রথম কথা আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার ব্যাপারে, এটা দেখুন আমাদের বিদেশ সচিব গিয়ে ওনাদের সাথে কথা বলে এসছে। সো এটা একটা লিগ্যাল প্রসিডিওর। এটা ভারতবর্ষ দলাই লামাকে রেখেছে, তাসলিমা নাসরিনকে রেখেছে, তো মানে বললেই ফেরত পাঠিয়ে দেবে সেরকম না। ভারতবর্ষ লিগ্যালি এটা ফাইট করবে। জেনিভা কনভেনশন আছে এবং সবসময় যে এক্সট্রাডিশন ট্রিটি থাকলেই পাঠিয়ে দেয়, তাহলে তো আমাদের কিংফিশারের মালিক তো অনেকদিন আগে চলে আসতো। হ্যাঁ, আমাদের দেশের জেল ভালো না বলে তাকে আসতে দিচ্ছে না অন্য একটা দেশ। আর এটা তো উনি একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, পলিটিক্যাল অ্যাসাইলাম হয়, এগুলো চলতে থাকবে। ওটা ঠিক আছে। তার পদত্যাগপত্র বৈধ কিনা এ নিয়েও প্রশ্ন আছে। এবার হচ্ছে এইখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, একদল মানুষ, রাজনীতিটা ভালো হচ্ছে এখানে, এবং সারাদিন ধরে দেখছি একদল বলছে যে BSF জমি দেয়নি, যেন BSF এর জমি থাকলে ফেন্স হয়ে গেলে যেন একটা হতো না। আরেক দল বলছে BSF হাত ধরিয়ে নিয়ে আসছে পাসপোর্ট অফিসারদের কাছে, এবং পাসপোর্ট অফিসার কেন্দ্রীয় বাহিনী, এবং তারপরে ভোটার আইডেন্টি কার্ড নির্বাচন কমিশন এনআই, এই দুটোর মধ্যে সুন্দরভাবে টেররিস্টরা এক্সিস্ট করছে। আজকের থেকে না, 2002 US এম্বাসি কারা ছিল সেখানে, হুজি, এবং সেই হুজি টেররিস্টদের যে মূল, সে ধরা পড়ে, সে ওই দিনই মানে জানুয়ারি মাসেই পালিয়ে গিয়েছিল দুবাইতে। এই যে পাসপোর্টের গেমটা, এইটা কি লোকে ভাবছে কি পাসপোর্ট করে এখানে সেটেল হতে আসছে? সরি, পাসপোর্ট করে তারা সেটেল হতে আসছে না। পাসপোর্ট করে যেদিন তারা ব্লাস্ট করবে কলকাতাতে, আপনি মিলিয়ে নেবেন, আজ নয় কাল নয় পরশু, সেদিনের আগের দিন তারা বেরিয়ে যাবে সসম্মানে ভারতীয় নাগরিক হিসাবে, এবং তারা আবার পাকিস্তানে গিয়ে ট্রেনিং করবে। আমরা জীবনে অনেক টেররিস্ট ধরেছি, লস্কর তয়বা বলুন, হুজি বলুন, আর ICS বলুন, এবং তাদের ইন্টারোগেশন যখন করা হয় তখন আমরা প্যাটার্নটা জানতে পারা যায়। প্যাটার্নটা হয়, ওরা একটা নিউট্রাল কান্ট্রিতে আসে, এসে ট্রেনিং নেয়, আবার ফেরত আসে, ফেরত এসে আবার ব্লাস্টটা করে। তখন একটা মারাত্মক আশঙ্কার কথা বললেন আপনি। মানে আমি বলছি, ইতিমধ্যেই গোটা দেশ, বাঙালিরা তো বটেই, উৎসবে মেতে উঠেছে। তো এখানে নাশকতার, মানে আমি বলছি যে এক কিশোর ইমেল পাঠিয়েছে যে পার্ক স্ট্রিটে যাবো কালকে, যে সত্যি কিছু ঘটতে পারে, একটা আশঙ্কা কিন্তু মানুষের কাজ করছে। হবেই, এবং এটা মানে দেয়ালে লেখা আছে যেটা হবে, এবং এর জন্য দায়ী কারা? দায়ী আমাদের দারিদ্রতা পশ্চিমবঙ্গের, যে কিছু অল্প পয়সার জন্য দায়ী ভোট ব্যাংক পলিটিক্স, দায়ী একটা পোরাস বর্ডার, দায়ী কিছু করাপ্ট অফিসার সব লেভেলের, মানে পুলিশ, রাজ্য পুলিশের লেভেলের, BSF এর লেভেলের, এবং দায়ী যে সেই, আমি আবার বলছি, সেই 2017 সালের আপনার প্রোগ্রাম ছিল এ বঙ্গে নিরাপদ বঙ্গের জঙ্গি, এবং ওখানেও আমরা গলা ফাটিয়েছিলাম, কিন্তু মানে পুলিশ কর্তারাও ছিল এবং আমিও ছিলাম, এবং কিছুই হয়নি। তো অ্যাকচুয়ালি যে পারে ব্লেম ছেড়ে দিচ্ছে। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে এই নদিয়া, মালদা, আপনার মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদীপথ, জলপথ, উপরের পথ সবগুলো ব্লক করে দেবে। ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট আসবে, সেনাবাহিনী নামবে, ভোট হবে না,
এবং বছরের পর বছর অনেকগুলো রাজ্যে আমি দেখেছি 5 বছর ভোট হয়নি, 8 বছর ভোট হয়নি, তো তখন অন্যরকম কথা বলবে। আরেকটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে এইখানে সমস্যাটা কি জানেন, ধরুন আজকে মানে এটা রাজনৈতিক কথাবার্তা, ধরুন আমাদের দেশের এখন যারা আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তারা দিল্লিতেও আছে, তারা ধরুন প্রধানমন্ত্রী, আর তাদেরই একজন রেপ এখানে, তাহলে কিন্তু এই বিএসএফ এর দোষারোপটা চলতে পারতো না। এই দোষারোপটা এখন চলছে, তাহলে একটা অন্য কিছু বলা হতো, তখন একটা আমি বলছি যে জবে থেকে জ্ঞান হয়েছে, জবে থেকে সাংবাদিকতা এসেছি তো বটেই, এই কাঁটা তার দেয়া নিয়ে কিলোমিটার দেয়া হয়েছে এবং জমি জটে কতটা আটকে আছে সেই বিতর্ক আজও চলছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা পাল্টায় না। আমি একবার সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিল দা, এক হচ্ছে খাগড়াগড়ের ঘটনা থেকে, আদৌ কোনো ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? এই 10 বছর, 11 বছর, 12 বছর আগের একটা অনুষ্ঠানের কথা দেবাশিস দা বলছেন, সেদিন ওই এক সমস্যা এক জায়গায় দাঁড়িয়েছিল। আজকে রাজ্য পুলিশ নিঃসন্দেহে এসটিএফ এর সঙ্গে যৌথভাবে অপারেশন করেছে, গ্রেফতার হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে টিপ অফ নিয়ে। কখনো টিপ অফ আসছে আসাম থেকে, কখনো কাশ্মীর থেকে, যে এই আমাদের রাজ্যে জঙ্গিরা হয় লুকিয়ে থাকছে, নয় রেকি করছে, নয় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে, কিন্তু কোনো ইনপুট আমাদের এই গোয়েন্দা বিভাগ নিজস্বভাবে কি পাচ্ছে? আমি বলছি বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ গোয়েন্দা তৎপরতা কয়েক গুণ আমাদের রাজ্যে বেড়ে যাওয়া উচিত আমাদের প্রত্যেককে নিরাপদে রাখতে। সেটা হচ্ছে 100 গুণ কমে গেছে, গোয়েন্দা তৎপরতাটা 100 গুণ কমে গেছে। 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়ের মনে একদম, হ্যাঁ, টেলিভিশনে ফাটিয়ে দিল গ্যাস সিলিন্ডার বাস্ট, টেলিভিশনে ফাটিয়ে দিল, বললো টেলিভিশন থেকেও হয়েছে, টেলিভিশন বাস্ট হয়ে গেছে, এটাও তোমার মনে আছে, আমরা সেগুলো দেখেছি এই চ্যানেলেই অনুব্রত মণ্ডল, এবং তাতে বলেছে, হ্যাঁ একদম বলেছে। এবং খালি তাই না, 55টা আইডি রিকভারি হয়েছিল, প্রচুর সিম কার্ড পাওয়া গেছিল, 2 জন টেরোরিস্ট অন দি স্পট মারা গেছিল, পরে প্রমাণিত হয়েছে, 1 জন টেরোরিস্ট ইনজিওর্ড হয়েছিল, এবং আলটিমেটলি এনআইএ ইনভেস্টিগেশন টেক আপ করেছিল, এবং 2021-এ লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে, হি হ্যাজ বিন আন্ডারগোয়িং লাইফ ইমপ্রিজনমেন্ট খাগড়াগড়, তাতেও শিক্ষা হলো না। এইবার তুমি এসো, তোমার হরিহরপাড়া আর নওদা, একদম নওদাতে সে ওখানে থাকছে আজকে পিসির বাড়িতে, আজকে 10-11 বছর ধরে সেখানে থেকে সে বই আর বোরখার ব্যবসা শুরু করেছে, এবং খালি তাই না, সে দুটো ভোটার কার্ড তার আছে, দুটো ভোট কেন্দ্রের, সে হরিহরপাড়া আর নওদার দুটোরই সে ভোট দেওয়ার তার অধিকার রয়েছে। সুতরাং এগুলো হয়েছে। এবার চলে এসো তুমি ক্যানিংয়ে কাশ্মীর থেকে, আর সবচেয়ে তো বড় কথা কি জানো, দুঃখের কথা হচ্ছে, বলছে যে একজন দায়িত্বশীল মেয়র এবং দায়িত্বশীল ক্যাবিনেট মিনিস্টার, তিনি বলছেন পশ্চিমবঙ্গ ধরে নিয়েছে। আরে এটা তো নিয়ম যে জম্মু কাশ্মীর থেকে টিপ অফ নিয়ে সেখানকার টিম এলো, তারা খবর দিল, এটা কোঅপারেশন রেট, এরা কোঅপারেট করলো, ধরলো। সবচাইতে যেটা দুঃখজনক, যার বাড়ি থেকে ধরলো, যে তাকে শেল্টার দিল, 2022 সালেও সে এসেছিল, সেখান থেকে ভিক্টোরিয়া দিন ছিল, একদম আমি বলতে চাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে রেখে করলো, দেখা টাকা হয়ে গেছে। দ্য পারসন হু হ্যাড হারবার্ড হিম, আইপিসিতে 216, বর্তমান ভারতীয় ন্যায় 253 বিএনএস, এবং তাকে কিন্তু অ্যারেস্ট করলো না, তাকে অ্যারেস্ট করা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্তব্য ছিল, তাকে অ্যারেস্ট করে নিজের সুমোটো কমপ্লেন দিয়ে তাকে অ্যারেস্ট করে জানা যেত। আজ এতবার এসছে সে, এই যে তোমার জাভেদ আহমেদ মুন্সি, তার কাছে কে এসছে, হু আর দ্য কন্ট্যাক্ট পারসনস, কোথায় কোথায় যেত, অনেক কিছু লিঙ্ক পাওয়া যেত। দিস হ্যাজ বিকাম, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিকাম দ্য ট্রানজিট রুট বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। কোনো সন্দেহ নেই যে এসটিএফ এর যৌথ অভিযানে এরা ধরা পড়ছে, কিন্তু টিপ অফটা কখনো, আবার বলছি, একেবারে পুলিশ চলে আসছে আসাম থেকে, কখনো জম্মু কাশ্মীর থেকে। সব থেকে আশঙ্কার যেটা, এইখানে গত 6 মাসের এই দেশের বিভিন্ন এলাকায় হওয়া ক্রাইমগুলো লক্ষ্য করুন, প্রত্যেকটা ক্ষেত্রে সেটা হতে পারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিটা, আপনারা জানেন যে কিছু চর ঢুকেছিল, তারা জাল কাগজপত্রের ভিত্তিতে ঢুকেছিল, সেখানেও দেখা গেছে কোথা থেকে যারা জাল কাগজপত্র তৈরি করছে, না এই রাজ্য থেকে। গত 6 মাসের একাধিক ক্রাইম, কোথাও কেরলে, কখনো গুজরাটে, দেখা যাচ্ছে যে এই জাল ভুয়ো কাগজপত্র, সেটা ভোটার্স আইডি, সেটা প্যান, সেটা আধার কার্ড তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি বলছি এই দুটো র্যাকেট নিঃসন্দেহে পাশাপাশি সমান্তরালভাবে চলা আমাদের রাজ্যের পক্ষে
অত্যন্ত বিপজ্জনক, কোনো সন্দেহ নেই। কেউ মুর্শিদাবাদ থেকে সন্ত্রাসের ছক কষছিল, কেউ ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাবার পরিকল্পনা করেছিল, কেউ বাংলাদেশি জঙ্গি তো কেউ পাক মদতপুষ্ট জঙ্গি। কাউকে অসম পুলিশের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তো কারোর ক্ষেত্রে রাজ্য পুলিশকে তথ্য পাঠিয়েছে কাশ্মীর পুলিশ। কেউ বানিয়ে ফেলছে জাল ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টও চলে এসেছে হাতে। আর তাই বারবার বিরোধীরা একটাই প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি করছে? পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। শতছিদ্র বাংলার বর্ডার, দীর্ঘ এলাকাতে জমি দেয়নি, বেড়া দেওয়া যায়নি, তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, এখন দেখলাম দুয়ারে জঙ্গি। পাসপোর্টের ইস্যুতে কখনো কোনোদিন দুর্নীতি হয়নি এ কথা আমি বলতে পারি না, হয়তো হয়েছে কখনো, কিন্তু এরকম ভাবে এই হারে জাল পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড কিভাবে পাচ্ছে তারা আমার জানা নাই। সরকারকে বলতে হবে। তো আজকে পশ্চিমবঙ্গের পুলিশের কাজটা কি? পশ্চিমবঙ্গের পুলিশের কাজ দিদি এবং তৃণমূল দলের মোসাহেবি করা, বাকি টিএমসি পার্টি যারা করে না, কংগ্রেস, সিপিএম, তাদের উপর হামলা করা। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে কিভাবে সহজে সকলের মধ্যে মিলেমিশে সব সার্টিফিকেট তৈরি করা যায় তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাজি। 10 বছর ধরে মুর্শিদাবাদে ছিল সে। মুর্শিদাবাদে বসেই বানায় ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতের পাসপোর্টও। যারা আজ এই অভিযোগগুলো করছেন তারা ভুলে যাচ্ছেন যে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গিয়েছিল, রক্তারক্তি কাণ্ড, পরের পর প্রাণহানি। এখনো অন্য রাজ্যে জঙ্গি গতিবিধি বা ইত্যাদি ঘটছে, ফলে বাংলার দিকে আঙুল তোলা, এরা মিথ্যা বলছেন, এরা ভুলিয়ে দিচ্ছেন। বাংলার সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া, বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে, তো বিএসএফ ফেল করছে, বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে, সেটা কে ঠেকাতে যাবে? চমকে যাওয়ার মতো ঘটনা হলো বাংলাদেশি নাগরিক সাদ রাজির আধার কার্ডের ঠিকানা রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া, অথচ ভোটার লিস্টে হরিহরপাড়ার পাশাপাশি নওদারও ঠিকানা দেওয়া রয়েছে, আবার পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা। মোহাম্মদ সাদ রাজির ভোটার কার্ডে নাম মোহাম্মদ সাব শেখ, অর্থাৎ খাতায় কলমে আপাদমস্তক ভারতীয় নাগরিক সেজে বসেছিল সে। আর বাবা আগে তো এখানেই থাকতো, তারপরে ও তো ওখানে বাসিন্দা। এই সাদের জন্ম তো বাংলাদেশেই। কার? ওই যে ছেলেটি সাদ সবই বাংলাদেশে। প্রশাসন সূত্রে খবর, 2023-এর আগস্টে সাদ রাজি ভোটার কার্ডের ঠিকানা নওদা থেকে হরিহরপাড়ায় বদল করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বর্তমানে নওদা ও হরিহরপাড়ায় দু জায়গার ভোটার লিস্টে নাম রয়েছে তার। এখানে ভোট লিস্টে কিভাবে আমরা জানি না, এখন তো ভোট এখানে কোনোদিনই দেয়নি, এখানে তো সবসময় থাকে না, তো আমরা কি করে বলবো? ও দাদুর বাড়িতে এসছে সেইভাবে থেকেছে, এবারে ওর যে ভিতরে এইভাবে করেছে আমরা সব বলতে পারবো না। এত সহজে কিভাবে জঙ্গিরা এখানে গাঁজা কাঁদিয়ে থাকতে পারছে? কার্যত হাতের মোয়ার মতো যাবতীয় সরকারি নথি কিভাবে হাতে পাচ্ছে তারা? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মোডাস অপারেন্ডিটা বাঙালির খুব চেনা, সেটা হচ্ছে সামনে খারিজি মাদ্রাসা, পেছনে স্লিপার সেল। একেবারে খাগড়াগড়ে ঠিক এটাই হয়েছিল, শিমুলিয়া মাদ্রাসার কথা তারপরে এই অনুষ্ঠানে একেবারে সিরিজ করে আমরা সামনে এনেছিলাম। এখানেও দেখুন সেই অনুমোদনহীন মাদ্রাসা, হরিহরপাড়ায় একেবারে এক মডেল। এই আব্বাস আলী প্রথমে মাদ্রাসার শিক্ষক হিসেবে জয়েন করলেন, পড়াতে পারেন না, কর্তৃপক্ষের কাছে ছাত্ররা বলল যে উনি পড়াতে পারেন না, মাদ্রাসা ছেলে আব্বাস পালালেন, নিজে মাদ্রাসা খুলে ফেললো। সেই খাগড়াগড়ের গল্প। আমি এটা নিয়েই অনির্বাণের কাছে আসবো। বলছি ইনপুটগুলো, গোয়েন্দা ইনপুট, সেটা কি এই মুহূর্তে এই পাশের সীমান্তের ওপারে বাংলাদেশ উত্তাল, আরও বেশি, আরও নির্ভুলভাবে রাজ্য পুলিশ এবং এ বিষয়ে যারা কাজ করেন এসটিএফ এবং অন্যান্য উইংয়ের কাছে থাকা উচিত না? নিশ্চিতভাবে উচিত, কিন্তু এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা জঙ্গি যোগ বা এই ধরনের আন্তর্জাতিক অপরাধীদের কথা বলছি, সেখানে কোনো একটি রাজ্যের পুলিশ, এটা পশ্চিমবঙ্গ হোক, আসাম হোক, কাশ্মীর হোক, যেই হোক, তারা একা একা গোটা কাজটা করবে বিচ্ছিন্ন দ্বীপের মতো, এটা কখনো হয় না। এটা প্রত্যেকটি রাজ্যের কোঅর্ডিনেশনটাই হচ্ছে স্ট্রেংথ। কোঅর্ডিনেশন আমি বলছি ইনপুট আরো বাড়া উচিত না?
ইনপুট কোথা থেকে আসবে? ধরুন আজকে আপনি একটা কথা বললেন যে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এই জাভেদ আহমেদ মুন্সি যার কথা বললেন, অর্থাৎ তিনি, আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গ সেফ হবেন, এখানে পোরাস বর্ডার ইত্যাদি, তিনি তো কাশ্মীরের বাসিন্দা, পাকিস্তানে গেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, ফিরে এসেছেন, হয়তো আবার গেছেন, আবার ফিরে এসেছেন, তাহলে কাশ্মীরের কথা কি বলবেন? উদাহরণ মুর্শিদাবাদে এসে বসে আছেন, এখানে জাল কাগজপত্র, আধার, ভোটার সব তৈরি করে ফেললেন মাসের পর মাস। এটা তো একটা সার্ভেলেন্সের ব্যাপার। নিশ্চয়ই সার্ভেলেন্সের প্রয়োজন তো 100 বার, আমি এখানে সুমন্ত যেটা বলছি সার্ভেলেন্সের প্রয়োজন নেই বলিনি। এই সার্ভেলেন্সের দায় বা দায়িত্ব রাজ্য পুলিশ বা রাজ্যের গোয়েন্দাদের যেমন রয়েছে, ওই ইউনিয়ন সরকারের যে বড় বড় মাথাগুলো বসে আছে, যারা এই এনআইএ বলুন, তাদের যে আইবি বলুন, তাদের RAW বলুন, যাবতীয় প্রত্যেকের কিন্তু কোঅর্ডিনেট এফার্ট দরকার। এইখানে আপনি যদি বিজেপি বনাম, তৃণমূল বনাম, CPM বনাম, কংগ্রেস এই লজিকে চলে যান, তাহলে এর কোনো সমাধান নেই। কারণ যে মুহূর্তে আপনি একটা জঙ্গি নেটওয়ার্কের কথা বলছেন, আমি তো এখন বলতেই পারি যে 2023 সালের 25শে নভেম্বর কাশ্মীরের ত্রেহেগামে দুজন বিজেপি নেতা অ্যারেস্ট হয়, যারা লস্কর-ই তৈয়বার অ্যাক্টিভ টেররিস্ট তারা সেই সময় দাঁড়িয়ে। তাহলে বিজেপি সেই সময় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরে এটা কেউ বলছে না যে যারা জঙ্গি তারাই তৃণমূল, শুধু বলছে যে যেহেতু জঙ্গি নেটওয়ার্কটা আছে, সেহেতু ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা প্যারালাল, অনেক সতর্ক হওয়া উচিত, বিশেষ করে আজকের দিনে বাংলাদেশের ঘটনার পর। ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, আমার পয়েন্টটা এইটুকু। সেখানে ধরুন BSF এর তো নিজস্ব ইন্টেলিজেন্স আছে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ, তাদের সঙ্গে আইবি, তো রাজ্য পুলিশকে ধন্যবাদ দেওয়া উচিত যে প্রত্যেকটা ইনপুট বাইরের স্টেট থেকে, কখনো আসাম থেকে, কখনো কাশ্মীর থেকে রাজ্য পুলিশের কাছে আসছে। অর্থাৎ আমি বলছি বাংলা অন্য একজন বিরোধী শাসক দল নেত্রী আছেন বলে ইনপুট আসছে না সেরকম নয়, কিন্তু একটা উদাহরণ অনির্বাণ দাও যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ অন্য রাজ্যে গিয়ে ডিটেক্ট করে আসছে বা ইনপুটের ভিত্তিতে গ্রেফতার করেছে। না, অন্য রাজ্যে গিয়ে জঙ্গি গ্রেফতার করুক না করুক, কলকাতা পুলিশের STF তো এই রাজ্য থেকে বা কলকাতা থেকেও গ্রেফতার করেছে। এটা তো খুব আইসোলেটেড ঘটনা নয় যে আজকে প্রথম গ্রেফতার হলো বা গতকাল গ্রেফতার হলো, একাধিক ঘটনা হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে আপনি যখন জঙ্গি কার্যকলাপের কথা বলছেন, যেখানে পাকিস্তানের কথা আসছে, যেখানে বাংলাদেশের কথা আসছে, যেখানে হতে পারে পেছনে কখনো চীনের কথাও আসতে পারে, আমি বলতে পারবো না, এই ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রসঙ্গ যখন আসছে, সেখানে আপনি একা কলকাতা পুলিশ, একা রাজ্য পুলিশের ঘাড়ে দায়টা ঠেলে দিলে হবে না। একা ভাবার প্রবণতাটাও খুব বিপজ্জনক। ইন্টেলিজেন্স যেটা একটা সোর্স ইনফরমেশন, যেটাকে কাল্টিভেট করতে হয়, যার জন্য সরকার প্রত্যেকটা প্রদেশের, পশ্চিমবঙ্গ সরকারটা সোর্স মানি দেওয়া হয়। ইন্টেলিজেন্স আর বর্ডার আইবিতে একটা বর্ডার সেকশন আছে। এই বর্ডারে যারা ইনফিল্ট্রেশন করে, যারা টেররিস্ট যে গ্রুপটা আছে, তাদের জন্য একটা পার্টিকুলার একটা সেকশন আছে, যাদের কাজই হচ্ছে তাই ইনপুট কালেকশন করা, ইন্টেলিজেন্স কালেকশন করা। আমার রাজ্যে পাশাপাশি শরীরটা মাথায় রাখতে হবে যে ধরুন বাংলাদেশের জঙ্গিরা, গুন্ডারা, তারা মেঘালয়ে গিয়ে লুটপাট করে পশ্চিমবঙ্গে চলে আসছে কেন? তার মানে তারা ভাবছে যে এখানে নিরাপদে থাকতে পারবে। এটা ঘটনাগুলোর ভেতরে দেখলে পরিষ্কার হয়ে যায়। শেল্টার, এবং খালি তাই না, মোডাস অপারেন্ডিটা তো তোমাকে বার করতে হবে। পুলিশের কাজ কি? ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ ক্রাইম। এটাই তো ক্রাইম। টেরোরিজম ইজ এ ক্রাইম, হাইয়েস্ট ক্রাইম অফ দ্য কান্ট্রি। উনি যেটা বলছেন, অনির্বাণ যেটা বলছে, আই কোয়াইট এগ্রি যে হ্যাঁ, এটা একটা কোঅর্ডিনেশনেরও দরকার, সেটা পরে। বাট প্রাইমারিলি আজকের এই রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশনের যুগে, আজকে আমি কখন মেঘালয় থেকে আসবে, কখন ত্রিপুরা থেকে লোক আসবে, ত্রিপুরার লোক আমাকে এসে বলবে, আর আমি তাকে কোঅপারেট করলাম, ক্রেডিট আবার আমি না। শুনুন, আমি একটা লাইন বলি, এখানে যে কাশ্মীরের যে জঙ্গির কথা বলা হচ্ছে, সেই কাশ্মীরে কিছু একটা ঘটনা ঘটিয়েছে, সেই টিপ অফ তো ন্যাচারালি জম্মু কাশ্মীর পুলিশই দেবে, এটা তো অন্য কেউ দিতে পারবে না। তারা এখানে টিপ অফ দিয়েছে, যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে। আমি তো যদি কাউন্টার আর্গুমেন্ট দিতে চাই, জম্মু কাশ্মীরের পুলিশ তখন ধরতে পারেনি, অন্যান্য রাজ্যের মাঝখান দিয়েছে। আমি যদি এখন এই তর্কে ঢুকতে চাই, এই তর্কের তো কোনো শেষ নেই। আজকে যেখানে সে ঘটনা ঘটিয়েছে সেইখানকার পুলিশ টিপ অফ দিয়েছে, যৌথ অভিযানে ধরা পড়েছে। মুর্শিদাবাদে যে দুজন ধরা পড়েছে তারা তো মুর্শিদাবাদেই থাকতো, সেখানেই জাল কাগজপত্র নথি তৈরি করেছিল। কিন্তু আমি এই তুতু ম্যামের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরিহরপাড়ার ওই খারিজি মাদ্রাসা, অনুমোদনহীন মাদ্রাসার যে ছক কিন্তু শুরু হয়েছিল, প্রথম সামনে আসে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়। তিনি সরব হয়েছিলেন, 24 ঘন্টার মধ্যে পার্টির চাপে তিনি বয়ান বদল করেন। সে 2004 সালের কথা। কিন্তু তার আগে আমি দ্রুত একবার দেখাবো এই হরিহরপাড়ায় এই যে আব্বাস আলী, তার মোডাস অপারেন্ডিটা ঠিক কীরকম ছিল দেখুন। অসম, বাংলা ও কেরল। 18 ডিসেম্বর এই 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। এবার এই আব্বাসের সঙ্গে মিলল অনুমোদনহীন মাদ্রাসা যোগ, যা ইতিমধ্যে উস্কে দিয়েছে খাগড়াগড় কাণ্ডের স্মৃতি। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে এই অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস, কিন্তু নিজের এই মাদ্রাসা খোলার আগে 2023 সালের মার্চ মাস নাগাদ হরিহরপাড়ার বারুইপুর অঞ্চলে এই বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল আব্বাস। কিন্তু ঠিকঠাক পড়াতে না পারায় 6-7 মাসের মধ্যে তার নামে অভিযোগ করে মাদ্রাসার ছাত্ররা, আর সেটা আজ করতে পেরেই পালায় আব্বাস। এই আড্ডার মারফতে উনি ছিলেন, কয়েকজনে ছিল, বেশি আসেনি, 2-4 জন। তারপরে ওনাকে নির্বাচন করা হয় মানে এই হিসাবে। তারপর কয়েক মাস ক্লাস চলার পরে ছাত্রদের অভিযোগ আসলো যে আমরা যেটা চাইছি আমাদের মনোভূত হয়েছে না, আপত্তি হয়েছিল। সেজন্য আমরা বসেছিলাম কিছু আপোষে, তো ওনার কানে যায় যে আমার বিরুদ্ধে অভিযোগ আসছে ছাত্রদের। এরপর 2024-এর শুরুতে বাড়ির কাছে এই বাড়িটি ভাড়া নেয় আব্বাস আলী। 1 বছরের চুক্তি মতো প্রথমেই দিয়ে দেয় 25,000 টাকা, কোনো রকম অনুমোদন ছাড়াই শুরু করে মাদ্রাসা। আব্বাস এই বাড়িতেই মাস 6 ধরে একটা বেসরকারি মাদ্রাসা খুলেছিলেন এই বাড়িটা ভাড়া নিয়ে। গতকাল থেকেই এই স্কুলটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং গ্রেপ্তারের পরেই একেবারে তালাচাবি পড়ে গেছে এই স্কুলে। স্থানীয় বাসিন্দারা বলছেন, হরিহরপাড়ার পাশাপাশি মুর্শিদাবাদের অন্যান্য অংশ, এমনকি নদিয়ার কিছু অংশ থেকেও প্রায় 30-35 জন ছাত্র আব্বাসের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। মাস 6 হলো তো বললো যে আমি ওই করব, বাচ্চা ছেলে পেলে পড়াবো, তাই বলে লিয়েছে। দিনে পড়তো, রাত্রি সন্ধ্যার সময় চলে যেত। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরেই তো এ রাজ্যে জেএমবি জঙ্গিদের রমরাবার কথা সামনে আসে। এনআইএ তদন্তে উঠে আসে কি করে মুর্শিদাবাদের লালগোলার মকিমনগর থেকে ডোমকলের ঘোড়ামারা, বর্ধমানের মঙ্গলকোটে শিমুলিয়ায় একের পর এক বেআইনি মাদ্রাসায় কার্যত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল সন্ত্রাসবাদীরা। জঙ্গি প্রশিক্ষণ থেকে মগজ ধোলাই পুরোটাই সেখানে চলতো। এবার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীও কি অনুমোদনহীন মাদ্রাসা খুলে তেমনই কিছু করতে চাইছিল? মাদ্রাসায় কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। আমি বলবো, এই মাদ্রাসার নাম করে যারা দেশ বিরোধী, ভারত বিরোধী কার্যকলাপ করে, সেটা আমরা কখনো তাদেরকে সমর্থন করি না। নানা মহলে প্রশ্ন উঠছে, অনুমোদনহীন মাদ্রাসাগুলির একাংশ কি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে? জঙ্গিরা মাদ্রাসা খুলছে, জঙ্গিরা এতিমখানা খুলছে, কিন্তু আমাদের এখানে সীমান্তে বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যারা লিপ্ত, বালি পাথর গরুর সঙ্গে যারা লিপ্ত, তারা এদের ফান্ডিং করে। এর মধ্যেও এমন কিছু কিছু অপরাধ হয়েছে এই ধর্মীয় ভেদাভেদের, তাতে তদন্তের পর দেখা যাচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের মধ্যে থেকেও আপত্তিকর কাজের অভিযোগ এসছে। তো সুতরাং কোনো খারাপ কাজ মানেই একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেয়া, বিজেপির এই খেলাটা আরো ভেদাভেদ বা এই সমস্যা ডেকে আনছে। কোনো কোনো জঙ্গি ধরা পড়ছে, কিন্তু আরো জঙ্গি কি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক যেমন এই কাঁটাতার আর সীমান্ত ঘেরা নিয়ে বিতর্ক চলে, ঠিক এই খারিজি মাদ্রাসা বা অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে একই বিতর্ক চলে। বুদ্ধদেব ভট্টাচার্য 2004 সালে পাবলিকলি যে মন্তব্য করেছিলেন, সেখান থেকে 48 ঘন্টার মধ্যে তার সম্পূর্ণ বয়ান পাল্টাতে হয় পার্টির চাপে। 2014 সাল অর্থাৎ 2004 সালে বুদ্ধদেব ভট্টাচার্য এই বক্তব্য তুলে ধরার পর 10 বছর পরে খাগড়াগড় বিস্ফোরণ হচ্ছে বর্ধমান এবং মুর্শিদাবাদে। একেবারে অফিসিয়ালি এনআইএ জানালো যে কিভাবে জঙ্গি প্রশিক্ষণের কাজে লাগানো হচ্ছে এই খারিজি মাদ্রাসা। আর একটু এগিয়ে আসুন, 2019 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি তখন বলেছিলেন বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অনুমোদনহীন মাদ্রাসাকে জঙ্গিরা ব্যবহার করছে, একদম সরকারিভাবে বলেছিলেন। 2022 সালের মার্চ মাসে হাওড়ার বাঁকড়া থেকে জেএমবি জঙ্গি সন্দেহে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হলো, এবং এটা কিন্তু করেছিল আমাদের রাজ্য সরকারের স্পেশাল টাস্ক ফোর্স। অর্থাৎ এই মাদ্রাসাকে সামনে রেখে মগজ ধোলাইয়ের কারখানা করে পেছনে জঙ্গি কার্যকলাপ, স্লিপার সেল ইত্যাদি, এই মডিউলটা কিন্তু বহুদিন ধরে চলছে। এটা কখনো কখনো সামনে আসে, কিন্তু
ছবিটা পাল্টায় না। আমি অবশ্য উল্টো দিক থেকে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণ, এক হচ্ছে যে তৃণমূল আজকেও একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেছে পুরোটা বিএসএফের দায়, এবং তাদের যুক্তি উড়িয়ে দেওয়ার মতো না। কেন? সীমান্ত দিয়ে গরু পাচার হচ্ছে, চাল পাচার হচ্ছে, অনুপ্রবেশ চলছে, এই গোটা দায়টা তো তৃণমূলের মুসলিম তোষণের হতে পারে না। কাঁটা তার পুরোটাই নেই, একেবারে সঠিক তথ্য, কিন্তু তা বলে বিএসএফও তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না, মানবে? সুমনদা, আজকে দিনে আলোচনাটা মুই চোর না তুই চোরের নয়, আলোচনাটা দেশের। যখন এটা আইডি ব্লাস্ট হবে বা বোম ব্লাস্ট হবে, এখানে অনির্বাণ আছে, আমি আছি, আমার ফ্যামিলি নিয়ে গেলে বোমটা জিজ্ঞেস করবে না ও তৃণমূল করে না ও বিজেপি করে, জিজ্ঞেস করে ফাটবে না। সাধারণ মানুষরা মরবে, আমার তোমার মতো সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে যাবে, কোনো প্রোগ্রামে যাবে, তারা মরবে। দেখো, একটা ঘটনা, আজকে তৃণমূলকে দায়ী করতাম না, একটা ঘটনা দিয়ে আজকে রিসেন্ট সম্প্রতি এটা তোমরা দেখেছো, তসলিমা নাসরিনের টুইট আবার যাচ্ছে, কি হয়েছে তার উপন্যাস লজ্জার বেস করে একটা নাটক গোবরডাঙ্গা এবং হুগলির পান্ডুয়াতে মঞ্চস্থ হওয়ার কথা ছিল, বাংলাদেশের পটভূমিতে লেখা, সেটা এখানে বন্ধ করে দেওয়া হলো। পুলিশ তরফ থেকে নাকি বলা হয়েছে, আমি না, তসলিমা নাসরিন বলেছে, ওখানকার মুসলিমরা নাকি দাঙ্গা করতে পারে। বাংলাদেশে এটা ঘটনা, সেখানকার মুসলিমরা দাঙ্গা করতে পারে, এটা বলে রাজ্য সরকার এবং তার পুলিশ কি বার্তা দিল যে বাংলাদেশের মৌলবাদীরা, যার জন্য তসলিমা নাসরিন পালাতে বাধ্য হলো, তারা এখন পশ্চিমবঙ্গে আছে, তাদের অসুবিধা হবে। সালমান রুশদি 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার আসতে দেয়নি, 2016 তারেক ফাতেহকে আসতে দেয়নি, 2013 দুঃসহবাস, তসলিমা নাসরিনের সেই বিখ্যাত মানে একটা লেখা নিয়ে যে আকাশ 8 নামই করছি, যে চ্যানেলটা একটা সিরিয়াল হতে দেয়নি। এই মানে নিরপেক্ষতা বা সকল্ড মানে সেকুলারিজমের ধারক এবং বাহক বামফ্রন্ট 2007 সালে এই তসলিমা নাসরিনকে এখানে চলে যেতে বাধ্য হলো। পাঁচটার কথা আমাদের মনে আছে। দেখো, আজকে বলতাম না, না হলো, কেউ কথা রাখেনি, আমি বুঝলাম, কিন্তু তুমি বিএসএফ, আমি আসছি আমি বলতাম না, তৃণমূলকে একদম দুগ্ধ বয়স শিশু মনে। তোমাদের একটা প্রতিবেদন দেখছিলাম আমি, তার 20 সেকেন্ডের ভিডিও, আমি অডিওটা শুনতে পাবে, তোমরা চালাচ্ছি। ভদ্রমহিলার নাম হচ্ছে রত্না বিশ্বাস, তৃণমূলের বারাসাতের চেয়ারম্যান। ভোটের সময় 2023 কি বললো মনে আছে? মনে করো, মানে বাংলাদেশি ভোটারদের তিনি বলছেন যারা বাংলাদেশি আছেন এখানে আসুন, কি জাকির দানা কে আছে তার সাথে যোগাযোগ করবেন, তিনি নামটা তুলে দেবেন। আমি আজ কোনো কথা বলতামই না, যদি না দেখতাম পাসপোর্ট ভেরিফিকেশনে এখানে জালিয়াতি হয়, আধার জালিয়াতি হয়, যদি না দেখতাম এই খারিজি মাদ্রাসা যার কথা বুদ্ধবাবু সেই কবে বলে গেছিল তার বিরুদ্ধে আজ পর্যন্ত ব্যবস্থা না হয়, আমি দেখতাম না যদি এখানে জেএমবি, এলইটি, জেইএম, লস্করি তাইবা আরও যা যা আছে সব বিখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলো এখান থেকে দাঁ ধরা পড়তো, আমি দেখতাম না বর্ডার যদি সিল হতো, আমি দেখতাম না যদি ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য সাথে মুখ্যমন্ত্রী চুপচাপ থাকতেন। আমাদের ফিরহাদ হাকিম বলেছিলেন না যে সংখ্যাগরিষ্ঠ হতে হবে আমাদেরকে, সংখ্যাগরিষ্ঠ কিভাবে হবে? অনুপ্রবেশ করি। ফিরহাদ হাকিম যখন বলেছেন এত কথা শুনলাম, আমি বুঝতে পারলাম না যে জাভেদ মুন্সি যে রয়েছে, যে পাকিস্তানের প্রশিক্ষণটা নিতে গেল কিভাবে, যে সময় দাঁড়িয়ে ভাই অমিত শাহ গোটা জম্মু কাশ্মীর কন্ট্রোল করছে, কোনো রাজ্যের নির্বাচন হয়নি সেখানে, তাহলে তুমি দায়টা নিজের ঘাড়ে নেবে কি নেবে না সেটা আমাকে বুঝিয়ে দাও। আজকে এখানে গ্রেপ্তার হয়েছে, খুব ভালো, বুঝলাম রাজ্য সরকার খুব খারাপ কাজ করেছে। একটি লোক কাশ্মীর থেকে পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আবার এখানে ফেরত আসছে, সেখানে তোমার অমিত শাহ গোটাটা চালাচ্ছে, কি কাজ করছিল সেখানে? তোমাদের প্রতিরক্ষা মন্ত্রক কি কাজ করছিল? তুমি আজকে গোটা তৃণমূলের ঘাড়ে দিয়ে বেরিয়ে যেতে চাইছো ভাই? 2017-তে ধ্রুব সাক্সেনা তোমাদের মধ্যপ্রদেশের নেতা আইএসআই এর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, একের পর এক জঙ্গি সংগঠনের সঙ্গে বিজেপির যোগ পাওয়া গেছে। সাদ রাদি যে ধরা পড়লো, সাদ রাদির বৌদি কে ছিল? সাদ রাদির কোন বৌদি ছিল যে সাদ রাদির কাগজ করে দিল? আমি আবার বলছিলাম পুরোনো কথা, আমি বলছি কে কার ঘাড়ে দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মুন্ডুটা ঘাট থেকে নেমে যাওয়ার অবস্থা হচ্ছে। কেন বলছি? এই যে জাভেদ মুন্সি গ্রেফতার হলো, এ আইইডি তৈরিতে সিদ্ধহস্ত, শ্রীনগরের এই বাসিন্দা, আগ্নেয়াস্ত্র চালাতে অত্যন্ত পারদর্শী, এবং এই মুহূর্তে যখন বড়দিনের উৎসব শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে বহু এলাকায়, নিঃসন্দেহে তখন যদি কেউ জানতে পারে যে এই ক্যানিং থেকে যাকে গ্রেফতার করা হয়েছে এই কাশ্মীরি জঙ্গি, সে কলকাতায় আসার ছক কষছিল, আমি বলছি হ্যাঁ, আশঙ্কা হয় বই কি। দেখুন, কাশ্মীর থেকে দিল্লি, সেখান থেকে বিমানে কলকাতা, এরপর গাড়িতে চেপে ক্যানিং, প্রায় 2300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি। কিন্তু এখানেই শেষ নয়,
গোয়েন্দা সূত্রে খবর, ক্যানিং থেকে চোরাপথে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাওয়ার ছক ছিল। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নদীপথে পালানোর। রবিবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ক্যানিং ও বাংলাদেশের মধ্যে রয়েছে জল সীমান্ত, রয়েছে একাধিক পথ। যেমন একটি রুট ক্যানিং থেকে উত্তর 24 পরগনার সন্দেশখালী হয়ে বাংলাদেশ, ক্যানিং থেকে ধামাখালী সড়ক পথে 30 কিলোমিটার। এই পথে গেলে ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ। ক্যানিং থেকে বাই রোডে 30 কিলোমিটার দূরে এই ধামাখালীতে আসা, এবং ধামাখালী থেকে আমার বাঁদিকে সোজা যে রাস্তা দেখা যাচ্ছে জলপথে, এটা রায়মঙ্গল নদীর দিকে যাচ্ছে, এবং সেখান থেকে রায়মঙ্গল নদী হয়ে যে রাস্তা হেমনগর, এবং হেমনগর থেকে বাংলাদেশের দিকে যাওয়া যায়। এক্ষেত্রে এখান থেকে কিন্তু রায়মঙ্গলের কাছ থেকে বহু জাহাজ যারা বাংলাদেশের দিকে যায় সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার ছক কষেছিল। এখান থেকে ধরুন আমি বাংলাদেশ যেতে চাইছি জলপথের মাধ্যমে, সেটা কোন রাস্তা রয়েছে? সোজা তো বোধহয় এই যে রাস্তা নদীপথ যাচ্ছে, আচ্ছা রায়মঙ্গল। হ্যাঁ, রায়মঙ্গল এখান থেকে ধামাখালী হয়ে রায়মঙ্গল, কলাগাছিয়া হয়ে রায়মঙ্গল যাবে। তারপর ওখান থেকে গাড়িপথেও যেতে পারো, জলপথেও যেতে পারো। বাংলাদেশের কাছে আধা ঘন্টা 45 মিনিট। জলপথে যাওয়া যাবে। তবে এই পথে বিএসএফ এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপার কঠিন। এদিকে ধামাখালী ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়, ওপারে সাতক্ষীরা জেলার কৈখালী। অন্যদিকে অপর আরও একটি রাস্তা যেটা চোরা রাস্তা হিসেবে অনেকেই ব্যবহার করে থাকে, সেটা এই যে রাস্তা রয়েছে এখান থেকে উল্টো দিকে যে রাস্তা, সেখান থেকে টোটো ধরে খুলনা, এবং খুলনা থেকে ভান্ডারখালী হয়ে সেখান থেকে কিন্তু যে রাস্তা রয়েছে এই প্রান্ত থেকে লেবুখালী, এবং লেবুখালীর উল্টো দিকে যদি লেবুখালীতে পৌঁছে যাওয়া যায় তার উল্টো দিকে বাংলাদেশ। ধামাখালীতে খুলনা, খুলনাতে ভান্ডারখালী, ভান্ডারখালীতে লেবুখালী, এই রাস্তা ছাড়া লেবুখালীর উল্টো দিকে বাংলাদেশ। হ্যাঁ, খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যায়। আরেকটি রুট সুন্দরবন হয়ে বাংলাদেশ, ক্যানিং থেকে সড়ক পথে 50 কিলোমিটার ঝড়খালী, সেখান থেকে নদী পেরিয়ে বাংলাদেশ। ক্যানিং থেকে জলপথে বা সড়ক পথে দুইভাবে যদি ঝড়খালী এসে যাওয়া যায়, এবং সেখান থেকে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি সেটা যে মাতলা নদী হেরোভাঙা নদীতে এসে মিশছে, এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের গভীর জঙ্গল। এই যে রাস্তা এখান থেকে নেতিদোপানি বা দোবাকি ক্যাম্প সেই দিকে যাওয়া যাচ্ছে, এবং তার পাশ থেকে একাধিক খাড়ির রাস্তা রয়েছে, এরকম একাধিক চোরা পথ রয়েছে বাংলাদেশে যাওয়ার। সজনেখালী অফিস দিয়ে হয়ে ওখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে খাড়ি নদী ধরে ধরে যাওয়া যায়। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য 2216 কিলোমিটার। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ভারত ইতিমধ্যে প্রায় 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শেষ করেছে। ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। এই কাঁটাতারের গোটা ফেলিওর, সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, গোটাটার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। সূত্রের খবর, ধৃত জঙ্গির কাছ থেকে মিলেছে হাতে লেখা বেশ কিছু নোট। নোটগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন থেকে যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শীতের সময় বহু সালের ব্যবসায়ী কাশ্মীর থেকে রাজ্যে আসেন, ফলে এই সময় এখানে এলে কেউ সন্দেহ করবে না, সহজেই চোখে ধুলো দেওয়া যাবে পুলিশ এবং গোয়েন্দাদের। এই পরিকল্পনাই করেছিল জাভেদ আহমেদ মুন্সি। জাভেদের আত্মীয় কাশ্মীরের বাসিন্দা, পেশায় শালওয়ালা। ক্যানিংয়ের এই বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। ধৃত সন্দেহভাজন জঙ্গির শ্যালক জানাচ্ছেন, 2022 সালেও পশ্চিমবঙ্গে এসেছিল জাভেদ। সেবার 8-10 দিন ছিল, ঘুরতে গেছিল ভিক্টোরিয়া সহ কলকাতার বিভিন্ন জায়গায়। ও এসেছিল আমার কাছে 19 তারিখে সকালে, এখানে 8টার সময় ধরা পড়ে গেছে ক্যানিং মার্কেটে। দিল্লি থেকে এসেছিল, ও মেয়ে ওর শরীর খারাপ, টিউমার আছে, ও কি ডকুমেন্ট ওখানে ডাক্তারকে দেখাতে গেছিল। এখানে কি উনি একা এসেছিলেন না? একা। আর ওর মেয়ে কি এসেছিল? না, এবার আছে তো গত 2022-এ। এবারও 10 দিন এ রাজ্যে থাকার পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির, কিন্তু এবার কাশ্মীর পুলিশ শুরু থেকেই সতর্ক ছিল, তাই শেষ রক্ষা হয়নি। পার্থপ্রতিম ঘোষ, আবিদ দত্ত ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এই কয়েকদিন আগে বিএসএফ এর আইজি এই রাজ্যে এলেন, উত্তরবঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন এবং বললেন যে ভারত সরকারের এখনো পর্যন্ত অবস্থান হচ্ছে কাউকে সীমান্ত পেরিয়ে ঢুকতে দেওয়া হবে না। ফেয়ার এনাফ। তিনি স্বীকার করে নিলেন যে সীমান্তে ক্রমশ কিন্তু মানুষের চাপ বাড়ছে।
এবিপি আনন্দ প্রতিদিন একটি, দুটি, তিনটি এরকম কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরছে, যারা কিন্তু ক্রমাগত সীমান্ত পেরিয়ে, সেটা অনেক সময় পশ্চিমবঙ্গের সীমান্ত, অনেক সময় ত্রিপুরার সীমান্ত অথবা অন্য রাজ্যের সীমান্ত পেরিয়ে মানে পাশের রাষ্ট্র থেকে এই অনুপ্রবেশ চলতে থাকছে। আমি বলছি তারা ওখানে মারাত্মক অবস্থা টিকতে না পেরে চলে আসছেন, কিন্তু আমি বলছি যাদের আটকানোর কথা দশকের পর দশক, একটাই এই রাজনীতি, কেন্দ্র রাজ্যের ঘাড়ে দোষ চাপায়, জমিজটের কথা বলে, রাজ্য কেন্দ্রের ঘাড়ে দোষ চাপায়, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে রাজনীতি চলতে থাকে, ওই কাঁটা তারের বেড়ার আর সমাধান হয় না। মানবে ফিরদৌস? হ্যাঁ, নিশ্চিতভাবে। দেখুন, আমি শুধুমাত্র ওই কাঁটা তারে জমি দিচ্ছে না, আর অপরদিকে বলা হচ্ছে যে না রাজ্য এটা দেখছে না, আমি এই জায়গায় আটকে থাকবো না। যেমন আপনি অনেকক্ষণ ধরে দেখাচ্ছিলেন যে খারিজি মাদ্রাসা, একদম এই খারিজি মাদ্রাসায় কারা পাঠ নেই? আমাদের দেশে সংবিধানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে সমগুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে হবে। তাহলে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে এই রাষ্ট্রের 6 থেকে 14 বছর বয়স্ক শিশু কতগুলো রয়েছে, সেই শিশুরা কোন স্কুলে পাঠ পাচ্ছে, কোথায় পাঠ পাচ্ছে। আচ্ছা, একসময় তো শুনেছিলাম 10,000 মাদ্রাসাকে নাকি অনুমোদন দেওয়া হবে, সেই অনুমোদনটা কোথায় গেল? সেই মাদ্রাসাগুলো কোন মাদ্রাসা? সেগুলো কি রেকগনাইজড এডেড মাদ্রাসা, নাকি রেকগনাইজড আনএডেড মাদ্রাসা, নাকি খারিজি মাদ্রাসা? এই মাদ্রাসা শব্দের অর্থ হলো স্কুল। তাহলে স্কুল যদি হয় 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে সমগুণগত মানসম্পন্ন শিক্ষা যদি প্রদান করতে হয়, তাহলে শিক্ষকদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে শিক্ষকদের যদি আইডেন্টিফাই করতে হতো তা এবং যদি আইডেন্টিফাই করা যেত, তাহলে কিন্তু ওই জঙ্গিকে অনেক আগে আইডেন্টিফাই করা যেত। ফিরদৌস, আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে তুমি গুণমানের কথা বলছো। নদিয়া থেকে নিজের মাদ্রাসায় শিক্ষক হিসেবে তিনি ফেল করলেন, ছাত্ররা কমপ্লেন করলেন, সেখানে নিজে নদিয়ায় চলে এসে মাদ্রাসা তৈরি করলেন। এটা হচ্ছে 1 নম্বর বিস্ময়কর ঘটনা। 2 নম্বর হচ্ছে 35 জন ছাত্র আব্বাসের সেই মাদ্রাসায় ভর্তি হলো। মানে আমি বলছি মগজ ধোলাই তো আছেই, কিন্তু এই রকম অনুমতিহীন মাদ্রাসাতে 35 জন ছাত্র সে পেল, এই তো মারাত্মক। মানে এটা ইটসেলফ, তুমি যে পয়েন্টে যাচ্ছ যে ব্যর্থতা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা না, এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। ভাবুন যে আমরা সংবিধানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এলাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 নিয়ে এলাম, সেটা এনফোর্সমেন্ট হলো 2010-এ, 2010 থেকে 2024, মানে 14 বছর কেটে গেল, এখনো পর্যন্ত করতে পারলাম না। এবার আসি যে জঙ্গি যোগ। দেখুন, আপনি দেখুন খারিজি মাদ্রাসায় যে পড়াতে পারছে না সে জঙ্গি হয়ে যাচ্ছে, তাকে জঙ্গি বলে আইডেন্টিফাই। আর এমনি জেনারেল স্কুলগুলোতে যে পড়াতে পারছে না সে হচ্ছে শিক্ষা দুর্নীতির ফসল। মানে এটা লাইটার নোটে বললে আজকে বাস্তবটা এটাই দাঁড়িয়েছে। দেখুন, আমি বলি যে এই যে বলছেন না, একদল বলছেন যারা বিএসএফ ফেলিওর হয়েছে কারণ ওরা বর্ডার ক্রস করেছে। আচ্ছা, বর্ডার ক্রস করতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। কিন্তু আপনার রাজ্যে ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। দিনের পর দিন সেখানে এসে বসবাস করছে, সেখানে এসে তারা আইডেন্টিটি কার্ড তৈরি করছে। আইডেন্টিটি কার্ড আছে কীভাবে তৈরি হয়? ভোটার কার্ড বা আধার কার্ড। প্রথমে একজন পঞ্চায়েত মেম্বার, সেই পঞ্চায়েত মেম্বার একটি সার্টিফিকেট দিল। আচ্ছা, পঞ্চায়েত মেম্বার কারা হয়? আপনি শাসক দল, আপনি ক্লেম করেন যে আমার পলিটিক্যাল কন্ট্রোল এতটাই রয়েছে, আমি বেশিরভাগ পঞ্চায়েত জিতি। আচ্ছা, আপনার পলিটিক্যাল কন্ট্রোল রয়েছে, আচ্ছা আপনার কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স নেই। একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেলিজেন্স ফেলিওর, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর, আপনার পলিটিক্যাল ইন্টেলিজেন্সও ফেলিওর। আপনি শাসক দল, আপনার বেশিরভাগ পঞ্চায়েতের মেম্বার আপনার দলের, আর আপনি দেখছেন একটার পর একটা জঙ্গি তারা আইডেন্টি কার্ড তৈরি করছে, কোনো ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে পাসপোর্ট। আচ্ছা, পাসপোর্ট তৈরি করার সময় কি হয়? পুলিশ ভেরিফিকেশন হয়। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন কে করে? রাজ্যের পুলিশ। আচ্ছা, ভেরিফাই আপনি যখন পাসপোর্ট তৈরি হয় তখন গিয়ে ওই যিনি ডিআইবির লোকটি, যে পুলিশটি গিয়ে পাড়ায় গিয়ে খোঁজ নেন না? আচ্ছা, তার যে ডকুমেন্ট, আমি বলছি একদম ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্টস গিয়ে মেলানো, এবং তারপরে ধরা যাক যে সেইখানে দুর্নীতির যদি একটা অংশ থাকে, আরেকটা অংশ পোস্ট অফিস থেকে সেখান থেকে তার বাড়িতে না পৌঁছে তার তো ঠিকানা নেই, অর্থাৎ পোস্ট অফিস থেকে অবধি কারুর হাতে দিয়ে সেই পাসপোর্ট চলে যাচ্ছে। মানে আমি যে পরতে পরতে দুর্নীতি, প্রত্যেকটা স্তরে দুর্নীতি। আসলে কি হয়েছে বলুন তো? একদিকে মানে দেখুন, আমরা হয়তো এই রাজনৈতিকভাবে আলোচনা করতে চাইছি, কিন্তু এটা রাজনৈতিকভাবে আলোচনার বিষয় না। এই বিষয়টা হচ্ছে যে মানে আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ
অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল ফেলিওর, এবং এর দায় শাসক দলকে নিতে হবে। এই কারণেই যে একদিকে আপনি বলছেন আমার পলিটিক্যাল কন্ট্রোল এতটাই রয়েছে যে আমি বেশিরভাগ সিটে জিতি, আর আপনার এই পলিটিক্যাল ইন্টেলিজেন্স নেই, আপনার পলিটিক্যাল ইনপুট নেই। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনপুট আমি ছেড়ে দিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর আমি ছেড়ে দিলাম, আপনার পলিটিক্যাল ইনপুটও নেই, আপনার এই রাজনৈতিক ব্যর্থতার দায়ও নিতে হবে। আমি দুটো জিনিস বলি, এখানে পঞ্চায়েত স্তরে সমস্ত জায়গায় একমাত্র রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি রয়েছে এমন নয়। ফিরদৌস দা, এক সেকেন্ড, সেখানে ফিরদৌস দা কি হলফ করে বলতে পারবেন যে তার দলের কোনো পঞ্চায়েত থেকে এরকম কোনো ঘটনা কোশ্মিনকালেও ঘটছে না? এক। দ্বিতীয়ত পলিটিক্যাল ইন্টেলিজেন্সের কথা বললেন, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু পিনারাই বিজয়ন তো পলিটিক্যাল ইন্টেলিজেন্সের ভিত্তিতেই বলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী পিএফআই নিষিদ্ধ সংগঠন, ইসলামিক কট্টরপন্থী নিষিদ্ধ সংগঠন, পিএফআই 7 জন নিয়ে ভোটে লড়ছেন, পলিটিক্যাল ইন্টেলিজেন্স ছিল। তাহলে সেই নিয়ে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আর তৃতীয়ত, ওই পুরনো কাসুন্দি ঘাটতে ভালো লাগে না, তবুও বলি, লালবাজারের ঠিক পাশে রশিদ খান যখন কিলো কিলো আরডিএক্স জমা করছিল দাদা, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেলিজেন্স, পলিটিক্যাল ইন্টেলিজেন্স, যাবতীয় জিনিসগুলো কোথায় গেছিল? আমার বক্তব্য একটা, আমি এক জায়গায় যুগ থেকে তো আমরা অনেকটা এদিকে চলে এসেছি। আমি পুরো ব্যাপারটাকে একটু রাজনীতি থেকে সরাই। আমি বলছি সামাজিক বিষয়টা ভাবুন ওই 35টা বাচ্চা মুর্শিদাবাদে একজন একটা খারিজি মাদ্রাসায় জয়েন করলো, সেইখানে সে পড়াতে পারলো না, ছাত্ররা অভিযোগ করলো, তাকে সেই মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হলো। সে মুর্শিদাবাদেই আরেকটি মাদ্রাসা খুললো, হরিহরপাড়ায় তার মাদ্রাসায় শুধু মুর্শিদাবাদ থেকে ছেলে মেয়ে এলো না, সেই ছেলেরা এলো এমনকি নদিয়া থেকে। আমি বলছি যে আমাদের সামাজিক অবস্থানটা রাজনীতির সঙ্গে মিলেমিশে ঠিক কতটা বিপজ্জনক জায়গায় চলে গেছে যে অনুমোদনহীন খারিজি মাদ্রাসায় এত। আমি এখানে ফিরদৌসের সঙ্গে একমত যে এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। আমি বিশ্বনাথদার কাছে যাব। আমি একটু বাংলাদেশের সঙ্গে রাখতে চাইব। প্রতিদিন যেখানে বাংলাদেশে আমরা দেখছি মৌলবাদীরা হুমকি দিচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যগুলো দখল করে দেবে, কি হুমকি পরপর আমরা পেলাম যে শিলিগুড়ি করিডোর, অর্থাৎ ওই চিকেন স্নেক, ওটাকে কেটে দখল করে নেবে, নাশকতার সম্ভাবনা এবং তার একটা পার্ট অফিসিয়াল থ্রেট। 3, যে ইউনূস সরকারের এক উপদেষ্টা উত্তর পূর্ব রাজ্যগুলোকে বাদ দিয়ে ভারতের ম্যাপ আপলোড করে দিল। আমি বলছি এই পরিস্থিতিতে এই রাজ্যের পরিস্থিতি কতটা উদ্বেগের? সুমন্ত, আপনার আমার জীবন কিন্তু নির্ভর করছে অনেকটাই রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসন কতটুকু তৎপর হয়, অতীতের ভুল থেকে কিভাবে শিক্ষা নিয়ে অন্ততপক্ষে এগিয়ে আসে। কারণ মানে যে কোনো সময়, আজকে পশ্চিমবাংলা শুধুমাত্র মানে সেফ হেভেন নয় সন্ত্রাসবাদীদের, এটা তো দীর্ঘদিন ধরে চলছিল। মাদ্রাসাকে ব্যবহার করে মানে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চলছিল। কিন্তু এখন নতুন করে যে বিপদটা, সেটা হলো হাসিনার সরকার চলে যাওয়ার পরে মানে কার্যত ইউনূস সরকার খুললাম মানে জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, যারা ইতিমধ্যেই কোনো মানে ধরা পড়েছে পশ্চিমবাংলা বা অন্য কোথাও। আমি আপনাকে বলছি, আমাদের ভীষণ চিন্তার বিষয় যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আমরা যদি নিজেদের সজাগ না হই, তাহলে কিন্তু ব্রিগেডিয়ার দাস যেটা বলছিলেন যে কোনো সময় যে কোনো বাস্ট, যে কোনো সময় আমাদের জীবন কিন্তু বিপন্ন হয়ে পড়তে পারে। এবং কার্যত আপনার আমার জীবন কিন্তু সুতোর মতন লুকিয়ে মানে ঝুলে আছে। ফলে এইরকম অবস্থাতে রাজ্য এবং কেন্দ্রের যদি কোঅর্ডিনেশন না তৈরি হয়, তাহলে কিন্তু আমি বলছি যে কোনো সময় পশ্চিমবাংলাটা কিন্তু মণিপুর হতে পারে, পশ্চিমবাংলা পুরো উত্তর পূর্ব ভারতবর্ষের বা কাশ্মীর হতে পারে। আজকে আপনি আমায় বলুন যে কাশ্মীর থেকে মানে ইনফরমেশন নিয়ে কাশ্মীর পুলিশ পশ্চিমবাংলার সাথে কোঅর্ডিনেশন করে জঙ্গি তুলে নিয়ে চলে যাচ্ছে। ক্যানিংয়ে সেই জঙ্গি কার কাছে আশ্রয় নিল, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? যে লোকটা মানে নওদাতে ভোটার কার্ড তৈরি করেছে, আবার হরিহরপাড়াতে ভোটার কার্ড তৈরি করছে, এই ভোটার কার্ড তৈরি কি আপনি হয়ে যায়? পশ্চিমবাংলায় রাজনীতি ছাড়া কোনো কিছু হয় না। আপনার আমার পশ্চিমবাংলাতে আমি বলছি যে আপনার হিম্মত আছে 2 জায়গায় ভোটার কার্ড রাখা, মানে পশ্চিমবাংলাতে, এবং প্রত্যেকটা ভোটারের স্ক্রুটিনি হয় ভোটার লিস্টের অনুসারে, এবং নির্বাচনের সময় মানে ভোটার তালিকাতে অনুসারে রাজনৈতিক দলগুলো যায়। ফলে আমি তো আপনাকে বলছি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই দায়টা কোনো মতে অস্বীকার করতে পারে না। দুটো দিক থেকে ব্যর্থতা আসছে। একটা রাজনৈতিক ব্যর্থতা, যেখানে তৃণমূল কংগ্রেস তার ভোট ব্যাংকের জন্য সরাসরি সংখ্যালঘু মুসলিমদেরকে তোষণের যে অভিযোগটা আসছে, এবং এই যে খারিজা মাদ্রাসা বা বেআইনি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে মানে জঙ্গিদের আতুরঘরে পরিণত করেছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক সেটা হলো যে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থ, সেটা হলো যে প্রতিশ্রুতি দিয়ে 2014-তে অমিত শাহ এসেছিলেন ক্ষমতায় যে সিল করে দিবেন আন্তর্জাতিক সীমানা, বাংলাদেশ থেকে কেন ইনফিল্ট্রেশন হচ্ছে,
এবং বিএসএফ এর রোলটা কি, সেখানে কেন্দ্রীয় সরকার কী করে অস্বীকার নিজেকে করে। কিন্তু এর সাথে সাথে প্রশাসনিক ব্যর্থতা আমি বলছি, এই পুলিশ প্রশাসনকে তো রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই পুলিশ প্রশাসনকে তো দিনের পর দিন বলা হয় তৃণমূলীকরণ করা হয়েছে। এই পুলিশ প্রশাসনের সংখ্যা বৃদ্ধি করেন, আমি 3টে ফিগার দিচ্ছি। মহারাষ্ট্রে প্রতি 1 লাখ পিছু 198 জন পুলিশ আছে। আপনার গিয়ে বিভিন্ন রাজ্যে যদি আপনি পুলিশ মানে প্রতি লাখ পিছু পুলিশের সংখ্যা দেখেন, তাহলে পশ্চিমবাংলা কেন পিছিয়ে? আমরা বারবার অভিযোগ করছি যে মানে মানুষের মার্কিংয়ের জন্য বা নিরাপত্তার জন্য যে স্থায়ী পুলিশ দরকার, যে প্রশিক্ষণ দরকার, সেটা পুলিশ নাগরিক রেশিওটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে এক একটা রাজ্যের তুলনায় আমাদের কতটা কম। এবং বারবার অভিযোগ আমরা তুলছি যে এটা সিভিক ভলান্টিয়ার দিয়ে চালানো হচ্ছে, সিভিক পুলিশ দিয়ে চালানো হচ্ছে। আমরা বারবার প্রশ্ন তুলছি, রাজ্য সরকার ভোট ব্যাংকের রাজনীতি থেকে এক সরুক, 2 প্রশাসনকে প্রশাসনের জায়গায় দাঁড় করাক এবং অস্থায়ী পুলিশ কর্মীর পরিবর্তে স্থায়ী পুলিশ কর্মী দিক, প্রশিক্ষণ দিক। একই সাথে বহু তুতু ম্যামা হয়েছে, বিজেপি তৃণমূল হয়েছে। আমরা চাই যে নাগরিক নিরাপত্তার সাথে কেন্দ্র এবং রাজ্য মানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস হাতে হাত মিলিয়ে কাজ করুক। এখানে দেখুন, যে প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে পশ্চিমবঙ্গ সরকারের বা ভারতবর্ষের যে কোনো গ্রামে যে কোনো সরকারের, আমি অনেক স্টেটে কাজ করেছি, পঞ্চায়েত লেভেলে এবং বিট কনস্টেবল যে উনি বলতে পারবেন সলিলদা, যে তাদের কাছে সব খবর থাকে, কে বাইরের থেকে আসছে প্রত্যেকটা গ্রামের সমস্ত খবর থাকে। তারা বলে না, কারণ বললে লাভ হবে না, এবং সেখানে রাজনীতি আছে। এইখানে কিন্তু খালি স্টেট গভর্নমেন্টের রাজনীতি নেই, আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও রাজনীতির কথা বলবো। আমার মনে হয় যে সমস্যাটা অসুখ হওয়ার আগেই অসুখটাকে সারানো যায়, সেটা অসুখটা একটু গুরুতর হওয়ার পরে সারাবার একটা ইচ্ছা আছে, যে একটু ব্লাস্ট হোক, তারপর একটা জনমত তৈরি হবে, একটা রোষ তৈরি হবে, সঙ্গে সঙ্গে প্রথমে সিআরপিএফ ঢোকাবো, তারপর আর্মি ঢোকাবো, বর্ডার সিল করব, এবং আমাদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা। কারণ জেএনকেতে একটা লাস্ট কথা, জেএনকেতে আমি প্রায় আমার জীবনের 10 বছর কাটিয়েছি আলাদা আলাদা সময়, এবং জেএনকে 85 সাল থেকে শুরু হয়, এই ইউনিয়ন টেরিটরি হয়েছিল। এই যে ফর্মুলাটা, একটা স্টেট যেখানে ভোট হচ্ছে না বছরের পর বছর ধরে, এবং ফাইনালি ইউনিয়ন টেরিটরি হয়ে গেল, একটা আলাদা একটা ল্যান্ড হয়ে গেল, এই ব্যাপারটা আমাদের এখানেও হতে পারে। এবং মানে আমরা কিন্তু বমের ওপর বসে আছি সাধারণ মানুষ। আমি সবার কাছে যাব, কিন্তু দ্রুত অনুপ্রবেশ নিয়ে এটা একটা বিচিত্র রসায়ন দেখবেন, যে দল বিরোধী থাকে তারা প্রচুর চিৎকার করে, হইচই করে, নানা কিছু তথ্য প্রমাণ দেয়, কিন্তু সরকারে এলে তারা আর কিছু দেয় না। লক্ষ্য করুন, যখন বামফ্রন্ট সরকার এই রাজ্যে ক্ষমতায় ছিল, বারবার তারা বলতো যে কোনো অনুপ্রবেশ হচ্ছে না, সীমান্ত একেবারে কোনো অনুপ্রবেশ, ভুয়ো রেশন কার্ড উড়িয়ে দিত বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতেন, একটা দীর্ঘ সময় একা লড়াই করেছেন। 2005 সাল যখন একমাত্র সাংসদ, তখন বারবার সাংসদ উত্তাল করেছেন এবং নথিপত্র দিয়ে। আমি বলছি ক্ষমতায় চলে আসার পর 2011-র পর তিনি আর বলেন না। আমি বলছি 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশ আন্দোলনকে তথ্য প্রমাণ দিয়ে ঠিক কী বলেছিলেন একবার দেখাবো। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে সেখানে ভারতীয়দের নাম সমেত, আইডি কার্ড, ফেক আইডি কার্ড, এই সমস্ত কথা, অর্থাৎ আজকে যে সমস্যাগুলো এই আকার নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লড়াই অবধি করেছেন। 2011-য় ক্ষমতায় আসার পর একটা আন্দোলন বলো অনুপ্রবেশের বিরুদ্ধে কেন করলো না? দেখুন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু ফটো ভোটার আইডি কার্ড যাতে হয়, যাতে ছবি সম্বলিত ভোটার লিস্ট হয়, সেই দাবি নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সংসদেও বলেছিলেন। অর্থাৎ ভোট প্রক্রিয়া কিভাবে হবে, সেখানে সচিত্র পরিচয়পত্র থাকার গুরুত্ব, এটা নিয়ে তিনি বারবার বলেছেন। এখন আমরা সচিত্র পরিচয়পত্র নিয়েই ভোটার লিস্ট ইত্যাদি কার্ড ইত্যাদি সবটা হয়েছে। তুমি একদম টাইমলাইন গুলিয়ে ফেলেছো। তুমি এপিক কার্ডের কথা বলছো, সেটা 90s এর লড়াই। এটা আমি 2005 সালের কথা বলছি। হ্যাঁ, কিন্তু দেখুন সচিত্র পরিচয়পত্র সংক্রান্ত বিষয় ঠিকই, মমতা বন্দ্যোপাধ্যায় ওতেও রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। এটা অনুপ্রবেশ ইস্যু, এবং বারবার আইডেন্টিফাই করতেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। ডেমোক্রেসি দেখো, সেটা বলছি না, আমি আসছি। আমি বলছি ছবি সচিত্র পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ও তিনি বলেছেন। সেখান থেকে শুরু করে আমি আসছি, সেখান থেকে শুরু করে অনুপ্রবেশের প্রশ্নে 2011-র পরেও তৃণমূল একবারে এটা বলছে না যে অনুপ্রবেশ সব বন্ধ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ঠিক হবে, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা হলো মুসলিমদের উপর। তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস পলিটিক্স করে, তৃণমূল কংগ্রেসের যে কোনো সেই কারণে ববি হাকিমদের বলতে হয় যে ভাগ্যবান কারা, সেই কারণে বলতে হয় সুভাগা কারা, সেই কারণে বলতে হয় 70% বলবো, সেই কারণে বলতে হয় 70% বলবো, সেই জন্য নির্বাচনের সময় দাঙ্গা নিয়ে প্রশ্ন তুলে আমরা সমালোচনা করি, বলতে হয় সেই কারণে রেড রোডে গিয়ে ওই ধরনের নামাজ পড়তে হয়, মুখ্যমন্ত্রী হিসাবে এই কারণেই বারবার তোমাদেরকে ধরুন মালদা, সেখানে মুসলিম পপুলেশন সিগনিফিকেন্টলি বেশি, মানে হিন্দুদের থেকেও বেশি, সেইখানে এই লোকসভা তো তৃণমূল একটা সিটও জেতেনি, অর্থাৎ মুসলিমরা 30% গোড়ারাই তৃণমূলকে ভোট দেয়। এই দাবিটা কারণ কম্প্রোমাইজড হচ্ছে কিনা। একটা ছোট্ট বিরতি, তারপর এক্ষুনি ফিরে আসছি, এই আলোচনাতেই ফিরবো, সঙ্গে থাকবেন। দেখুন, আমি মানছি যে পরিস্থিতি জটিল ছিল, পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল, কিন্তু বাংলাদেশের এই গত কয়েক মাসের প্রেক্ষিতে কার্যত ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। কেন বলছি? যে আজকেও মৌলবাদীদের চেহারা একেবারে প্রকাশ্যে চলে আসছে। আজ কুমিল্লার একটা ছবি দেখাবো, যে ইউনূস সরকার মৌলবাদীদের হাতে কেন আশঙ্কাটা যে পুতুলে পরিণত হয়েছে। 80-র কাছাকাছি ভদ্রলোকের বয়স, মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, একটা বিরাট খেতাব মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, সেই খেতাব পেয়েছিলেন। সেই 80-র কাছাকাছি বয়স ভদ্রলোককে জুতোর মালা পরিয়ে কিভাবে অপমানিত করা হলো। যারা দেশ স্বাধীন করলেন তাদের রক্ষা করতে পারছে না ইউনূস সরকার, প্রাণ বাঁচাতে পারছে না হিন্দুদের। আর এই পরিস্থিতিতে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা ব্যবস্থা থেকে জনতার নজর ঘোরাতে এবার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিল বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। ভারত কিন্তু ফলো করে স্ট্র্যাটেজিক অটোনমি, যেটা ভারতবর্ষের এখন একদম ইনগ্রেইন্ড ফরেন পলিসি রয়েছে। এই স্ট্র্যাটেজিক অটোনমির মধ্যে ভারত কিন্তু কোনোভাবে বাধ্য নয় কোনো দেশ, কোনো পাওয়ার, কোনো রকম কোনো দেশের কাছে নথি স্বীকার করতে পারে, বা কোনো রকম দেশের কাছে কোনো রকম দায়বদ্ধতা নেই। ভারতবর্ষ যদি মনে করে পর্যালোচনা করে যে এটা কতটা করা যাবে এবং এটা কবে করা যাবে, এই টাইমিংটার উপর বিবেচনা করে কিন্তু ভারত সরকার বা ভারতবর্ষ এটার উপরে স্টেপ নেবে। এখানে বা বাংলাদেশের কোনো রকম কোনো অঙ্গুলি হিলন বা বাংলাদেশের কোনো রকম কোনো চাপ সৃষ্টির কোনো প্রশ্নই আসছে না। হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি প্রত্যর্পণ সংক্রান্ত নোট ভার্বাল বাংলাদেশ হাই কমিশনের তরফে পেয়েছি। এই মুহূর্তে এই প্রসঙ্গে আমাদের কিছু বলার নেই। ইউনূস সরকারের ভারতের উপর চাপ তৈরির এই কৌশলের মধ্যেই বাংলাদেশ থেকে সামনে এসেছে এই ভয়ঙ্কর ছবি। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি। মুক্তিযুদ্ধের ফলে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, আর আজ বাংলাদেশে এক মুক্তিযোদ্ধাকেই এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছে, পরানো হচ্ছে জুতোর মালা, জোর করে চাওয়ানো হচ্ছে ক্ষমা। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি, একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? বাইতো না 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 আমরা চলে যান, গানে খাইয়েন না, আমরা বলতে অসম্ভব। না না আমরা চলে যান, জান কই আমরা বাইতে দেখতেছি। না না আমরা দেখতেছি না, অসম্ভব। এলাকা আপনি এই যে কত 10 বছর যেখানে ছিলেন, 8 বছর ওখানে দেখতে চলে যান, জান কই আওয়ামী লীগ আমলে তো আমরা ছিলাম না। বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের মাটিতে এভাবে লাঞ্ছনার প্রতিবাদে সরব হয়েছেন এপারের বিদ্বজ্জনরা। বাংলাদেশের কিছু মানুষ আছেন বলে মনে হয় না যে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান প্রাপ্য বাংলাদেশকে অন্ধকার থেকে তুলে এনেছে। এখন সব চলছে অন্ধকারের দিকে। ঘাতকের সাথে সন্ধি তোমার, বন্দি বিবেক বুদ্ধি, মিথ্যে কথায় জীবে জং পড়ে, প্রয়োজন মুখ শুদ্ধি। যে রাজাকারের হাতে খুন হতে হলো, তোমার আম্মি আব্বা জান, তার হাতে তুমি খাচ্ছ তামাক, ইসলামী ধূমপান। কিসের নেশায় পায়েতে কুড়ুল, চিপচো রিসেট বাটন, আসমানি খাব দেখছো তুমি, খাবে বিরিয়ানি মাটন। সনাতনী মারো, মূর্তি ভাঙো, হঠাৎ সেজেছ বোদ্ধা,
জুতোর মালায় করো অপমান তোমার মুক্তিযোদ্ধা। নীরজচন্দ্র চৌধুরী লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। বাংলাদেশকে ক্রমশ সেই পথেই হাঁটছে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই যদি ওপারের চেহারা হয়, এপারের চেহারাটা খানিকক্ষণ আগে দেখালাম। সুমনদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এই অনুপ্রবেশ নিয়ে এত আন্দোলন করেছিলেন, আজকে তিনি পাল্টি খাচ্ছে, তার কারণ আছে তো। আমরা যদি মনে করি স্টেপ দেখতে হবে আমাদেরকে। ফার্স্ট টাইম ভোট ব্যাংকে ক্যাটার করতে হয়। সেকেন্ড হচ্ছে সিমির ফাউন্ডার মেম্বার ইমরানকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল বিরোধ থাকা সত্ত্বেও? মমতা বন্দ্যোপাধ্যায়। যে সার্জিল ইমাম, যে ইন্ডিয়ার মানে চিকেন নেককে কাটার কথা বলছিল, যে ইউএপিএ ধারায় জেলবন্দি, তার সপক্ষে পার্লামেন্টে গলা উঁচিয়েছিল কে? মহুয়া মৈত্র। ফিরহাদ হাকিম কলকাতার একটা স্থানকে মিনি পাকিস্তান হিসেবে তিনি পাকিস্তানের একটা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছিলেন। আমি দেখো, আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, আমি ইসলাম নিয়ে জন্মাইনি, দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, তো দেশটা তো আমারও। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভোট ব্যাংকে ক্যাডার করার জন্য, ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন কি বলবেন না তার উপর বিএসএফ কাজ করবে। আজকে 10 বছর বলেনি, আমি ধরে নিলাম বাংলায় কোন রকম তারা সব ভোট ব্যাংক কেটার করে। বলতে দাও ভাই, নতুন বলতে দাও। কমাস আগে হিমন্ত বিশ্ব শর্মা আসামের 40% ডেমোগ্রাফি পাল্টে গেছে। 10 বছর ধরে সেখানে তো ডবল ইঞ্জিন সরকার চলছে, কি করে ডেমোগ্রাফি পাল্টে গেল ভাই? কনভার্সন ছিল, দুজনে কোন রাজ্য বেশি ব্যর্থ? এ তো ঠিক যে এই রাজ্যের যেরকম সীমান্ত পার হয়ে লোক আসছে প্রতিদিন, এই প্রেক্ষিতেও দেখা যাচ্ছে ত্রিপুরা থেকেও সীমান্ত পার হয়ে লোক আসছে। সুতরাং বিএসএফ কাজ এবং সীমান্ত সুরক্ষা এবং ইন্টেলিজেন্স, এই প্রত্যেকটা সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এইখান থেকে আমার পরবর্তী ইস্যুতে আসবো, সেটা হচ্ছে সিবিআই। একেবারে এর আগে বিরোধীরা বলছিলেন যে সিবিআই সেটিং ইত্যাদি ইত্যাদি শব্দ শোনা যাচ্ছিল, কেউ বিশ্বাস করছিলেন। এখন দেখা যাচ্ছে যে বিজেপির একেবারে ভেতর থেকে কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা অন ক্যামেরা বিশ্বজিৎ সরকার বলছেন যে তৃণখুনে তার ভাইকে যে হত্যা করা হয়েছিল তারা বিশ্বাস করেন সেই খুনে অভিযুক্ত তৃণমূলের লোকজনের সঙ্গে সিবিআইয়ের আঁতাত হয়েছে, সেখানে সেটিং হয়েছে। কি বলেছেন বিশ্বজিৎ বাবু, দেখাবো। এতগুলো কেসে সিবিআই কপি নিচ্ছে অথচ কোর্টে আসছে না, কি বলবেন? ব্যর্থতা নাকি আতাত? গোপন আতাত নিশ্চয়ই হয়েছে। এতদিন সিবিআই ইডির তদন্তে ঢিলেমির অভিযোগে বারবার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেটিংয়ের অভিযোগ করত সিপিএম কংগ্রেস। আর এবার সিবিআই তদন্ত নিয়ে সেটিংয়ের অভিযোগ তুলল ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া খোদ বিজেপি কর্মীরই পরিবার। রাজ্যের বিজেপির তরফে সেখানে তাদের অভিযোগ অনুযায়ী ভোট পরবর্তী হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাতে প্রথম নাম অভিজিৎ সরকারের। অভিজিৎ সরকারের খুনের তদন্তের বর্তমানে দায়িত্বে রয়েছে সিবিআই। সেই সিবিআইতেই ক্রমশ আস্থা হারাচ্ছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। প্রতিটা দিন সিবিআই আদালতে প্রেজেন্ট হচ্ছে না। বড় বড় নেতামন্ত্রী এই পরেশ পালকে ধরা ছোঁয়া তো দূরের কথা, ছোটোখাটো চুনোপুটি যেসবগুলোকে পুলিশ ধরেছিল এবং সিবিআই আমি গিয়ে ধরিয়েছিলাম যে 4 জনকে, সিবিআই কোর্টে না গিয়ে বেল করিয়ে দিল। কোর্ট অর্ডার দিচ্ছে, সিবিআই এলো না তাই বেল। এইভাবে 6 জনের বেল করে দিল সিবিআই প্রেজেন্ট না হয়ে। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। সে বছর সেপ্টেম্বরে 20 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। তবে যে 12 জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে 8 জনই জামিন পেয়েছেন। আদালতে যাচ্ছি সিবিআইয়ের বিরুদ্ধে যাতে আদালত ব্যবস্থা নেয়, এই গরিমসির জন্য কোর্টকে তারা বলে দিক, বিচার দিতে পারবো না। বিজেপির নেতাদের জানিয়েছেন এই আতাতের অভিযোগ। মাননীয় অমিত শাহজিকেও চিঠি দিয়েছি, চিঠি দিয়ে এই ব্যর্থতা যা করেছে সিবিআই সবটাই জানিয়েছি। যে বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে ঝড় তুলেছিল রাজ্য বিজেপি আর তারই দাদা খোদ প্রধানমন্ত্রী দপ্তরের অন্তর্গত সিবিআই এর বিরুদ্ধে যেভাবে সেটিং এর অভিযোগ তুলছেন তাতে অস্বস্তিতে বিজেপি। সিবিআই এর বিভিন্ন মামলা নিয়ে আমাদেরও নানা ধরনের ক্ষোভ বিক্ষোভ আছে, আমরা এই বিষয়ে আলোচনা করি, আমরা জানাবো, প্রয়োজন হলে উপযুক্ত জায়গায় জানাবো। নতুন বছরের গোড়াতেই সিবিআই এর বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন কাঁকুরগাছিতে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবার। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। তরুণ, যে অভিজিৎ সরকারের মৃত্যু নিয়ে দিনের পর দিন আমরা আলোচনা করেছি, একটার পর একটা শো, তার দাদা আজকে কত যন্ত্রণা নিয়ে কার্যত বিজেপির অন্দরমহল থেকে বলছেন যে এই খুনিদের সঙ্গে, যারা খুন করেছে, খুনের পেছনে আছে, তাদের সঙ্গে সিবিআইয়ের সেটিং। সুমনদা, না সুমনদা, ওই দিনকে মানে যেদিনকে রেজাল্ট বেরোলো
অভিজিতের লাইভ ভিডিওটা আমরা দেখেছিলাম, তারপর তার মারা যাওয়া এবং পরবর্তীকালে কেস। দেখো, যার ভাই মারা গেছে না বা যার ছেলে মারা গেছে, ব্যথাটা তার সব থেকে বেশি। আমাদের একটা সহকর্মী মারা গেছে, আমাদের ব্যথা আছে, কিন্তু পরিবারের ব্যথাটা সব থেকে বেশি। দেখো, সিবিআই ইনভেস্টিগেট করছে, 20 জনের এগেন্সে চার্জ ফ্রেম হয়েছে, কিছু জন অ্যারেস্ট হয়েছে, 12 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে কয়েকজন বেল পেয়েছে। এবার কি হয়েছে না হয়েছে, পুরো কেসটার প্রোগ্রেস কি, আমি এখান থেকে বলতে পারবো। তবে এইটুকু বলতে পারি সুমনদা, সিবিআই প্রত্যেক কটা অফিসার তো দেব শিশু নয়। কিছু যদি গোলমাল থাকে, অবভিয়াসলি কোর্টের রাস্তা খোলা আছে। আমাদের বিশ্বজিৎ বাবুকে বিভিন্ন সময় আইনি সহায়তা আমরা দিয়েছিলাম, এবং এই ক্ষেত্রেও যদি কোনো গোলমাল থাকে আইনি সহায়তা আমরা দেব। কেউ স্যাক্রোসাইন্ট নয়, দেব শিশুও কেউ নয়। গোলমাল থাকে, যার জন্য গোলমাল আছে, হি উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। তো তরুণ জ্যোতি বলছে যে কেউ সিবিআই অফিসাররাও দেব শিশু না। আমি দুটো অনির্বাণের আরেকটা অংশ দেখাবো, যে বিজেপির একের পর এক নেতারা সিবিআই বিরুদ্ধে মুখ খুলছেন, কিন্তু তার আগে অনির্বাণ। দেখুন, সিবিআই সরাসরি প্রাইম মিনিস্টার্স অফিসের অধীন, সিবিআই কোনো স্বাধীন সংস্থা নয়। অতএব এখানে যদি সিবিআই এর বিরুদ্ধে বিজেপির নেতা তারা সেটিং এর কথা বলেন, তারা আসলে বলছেন নরেন্দ্র মোদী ব্যর্থ। তারা সরাসরি গিয়ে নরেন্দ্র মোদীর কাছে ধর্ণা দিন সিবিআই অফিসে গিয়ে। যে সিবিআই এর মাথা কে হবেন এটা একা হাতে নরেন্দ্র মোদী ঠিক করেন, যেমন নির্বাচন কমিশনার ঠিক করেন। অতএব আজকে সিবিআই যদি কোর্টে না গিয়ে, শুনুন, সেটিং ছেড়ে দিন, কোর্টে উপস্থিত হচ্ছে না তাই বেল হয়ে যাচ্ছে, ভাবতে পারছেন? এটা যদি রাজ্য পুলিশের কেউ কখনো কেউ করতো না। এই উদাহরণে এই মানে তোমার একটার পর একটা ব্যর্থতার তালিকা এটা অনির্বাণ রেখো, যে 90 দিনে সুপ্রিম কোর্টে আমি 3 দিন আগে বলছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, কিন্তু চার্জশিটটা আমি দিলাম না এবং বেল হয়ে গেল। আমি বলছি যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রে এই জিনিস তো আমরা দেখেছি আরজিকর কাণ্ডে, কিন্তু তার আগে আবার বলছি যে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে দুর্নীতি এবং আপোষ নিয়ে কথা বলেছিলেন। শুধু তাই নয়, বিক্রি হয়ে গেছে সিবিআইয়ের একটা অংশ, বলেছিলেন দামের কথা, লক্ষতে না কোটিতে। আমরা জানি না দিলীপ ঘোষ কি বলেছিলেন এই সিবিআই নিয়ে, একবার মনে করিয়ে দিই। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যে সোর্সের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে, কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। এটা সরকার বুঝতে পেরেছে। আমি যত শুনেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে। মারাত্মক কথা, সবার দাম আছে, সবাই বিক্রি হয়, কেউ লক্ষতে কেউ কোটিতে। আমি বলছি এই সিবিআইয়ের পাশে এই স্টুডিওতে আমার ডান দিকে যখন তিলোত্তমার মা এবং বাবা প্রথম দিন এসেছিলেন, হাউ হাউ করে কাঁদছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে সুপ্রিম কোর্টে তুষার মেহতা প্রত্যেক শুনানির দিন বলছেন যে সিবিআই নাকি পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে, রেগুলারলি ইন টাচ উইথ দ্য ফ্যামিলি। বারবার অফিসিয়ালি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি রেজলাসকে জানানো হয়েছিল। সত্যিই কি যোগাযোগ রেখেছে? তারা সম্পূর্ণ অস্বীকার করেন, বলেন 2-1বার কথা হয়েছে, যা জিজ্ঞেস করেছি বলেছে বলা যাবে না, তদন্ত চলছে। নিয়মিত যোগাযোগের কথা। আজকে সেই পরিবার এই যাবতীয় বিভ্রান্তিতে অত্যন্ত অসহিষ্ণু হয়ে তারা একটা দুটো নয় 42টা প্রশ্ন তুলেছেন, এবং এই পরিবারটি যাদের সব কিছু চলে গেছে তাদের কাছে যদি আনআনসার্ড কোয়েশ্চেন থাকে 42টা, তাহলে ভাবুন যে সিবিআই যোগাযোগ রেখে অথবা যে কথা বারবার কোর্ট বলেছে যে তাদের কনভিন্স করা, তার থেকে কতটা দূরে পৌঁছে গেছে, কতটা দূরে এই মুহূর্তে সিবিআই দাঁড়িয়ে আছে ওই পরিবারটার থেকে। তারা হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন, এর লিগাল পার্ট এবং অন্যান্য ইমপ্লিকেশনে আসবো, কিন্তু আজকের আরজিকর কাণ্ডে ওই 42টা প্রশ্ন, মূল কয়েকটা দেখাই এবার। কেন তড়িঘড়ি শেষকৃত্য করা হলো? নিহত চিকিৎসকের বাবা দ্বিতীয়বার ময়নাতদন্ত যাওয়া সত্ত্বেও কেন তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হলো? মৃতদেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন মৃত ঘোষণা করা হয়? তাহলে চিকিৎসককে যখন উদ্ধার করা হয়েছিল তখন কি তিনি বেঁচে ছিলেন? ইচ্ছাকৃতভাবে কি তাকে বাঁচানোর চেষ্টা করা হয়নি? এমনই 42টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। তারা প্রশ্ন তুলেছেন, ক্রাইম সিনে ধস্তাধস্তির চিহ্ন মেলেনি, তবে কি ঘটনার পর ঘটনাস্থল সাজানো হয়েছিল? ময়নাতদন্তে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হচ্ছে, কিন্তু ধস্তাধস্তির কোনো শারীরিক প্রমাণ মেলেনি। ক্রাইম সিনকে ভুল পথে চালিত করতে ও ঘটনা পরম্পরা যাতে বোঝা না যায়, তাই কি এই কাজ করা হয়ে থাকতে পারে? আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন থানায় এফআইআর দায়ের করলেন না তা খুঁটিয়ে দেখা দরকার।
ওই দিন রাতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন দেখা উচিত। তিনি কোথায় ছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন? সিবিআই 90 দিনে চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই প্রেক্ষাপটে চূড়ান্ত হতাশ আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আমরা চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনার। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে। নিহত তরুণী চিকিৎসকের পরিবার প্রশ্ন তুলেছে, কেন ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস? কেন 8ই আগস্ট রাত 11টার পর থেকে সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হলো না? যে জিনিসটা হচ্ছে, যে তদন্তের ঘটনা সামনে আসছে, সেটাই বহু প্রশ্ন থেকে যাচ্ছে, বহু অস্বচ্ছতা ধোঁয়াশা থাকছে, যে প্রশ্নের উত্তর আমরা অন্তত পাচ্ছি না। তো অবশ্যই আমরা চাই যে আইনগতভাবেও সেইগুলো কোর্টে উঠুক এবং দেখা যাক কি হয়। হাইকোর্টের দিকে আমরা তাকিয়ে রয়েছি যে কি ঠিক জিনিস দাঁড়ায়, ফার্দার ইনভেস্টিগেশনের কোনো সিদ্ধান্ত হয় কি হয় না। নতুন করে তদন্তের আবেদন জানিয়ে নিহত চিকিৎসকের পরিবার এই প্রশ্ন তুলেছে, কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হয়েছিল? নিহত চিকিৎসকের মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে? তার বাবা মাও এটা বলেছেন যে ইনভেস্টিগেশনে যে যে জিনিসের লক্ষ্য দেওয়ার কথা, একজনকে দেখা হচ্ছে, তার চারপাশে পুলিশ পৌঁছে যাচ্ছে, থ্রেড কালচারের লোকেরা, ডাক্তাররা পৌঁছে যাচ্ছে, কিন্তু সে বেঁচে আছে কি মরে আছে সেটাই বোঝা হচ্ছে না। আমাদের প্রশাসনের, স্বাস্থ্য ব্যবস্থার যারা আধিকারিক, পুলিশ, তাদের প্রাথমিক কাজ ছিল যে মৃতদেহ কত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা যায়। এই সমস্ত ঘটনাই প্রমাণ করে কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমরা চাই তাই এই তদন্ত প্রক্রিয়া আরও অগ্রগতি ঘটুক। মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন হাইকোর্ট কি মামলা গ্রহণ করতে পারে? দেখুন, মামলা তো গৃহীত হয়েছে, আগামীকাল মামলা আছেও। আমি যতদূর শুনেছি এবং বুঝেছি তাতে তারা কোর্ট মনিটর নয়, সরি, মার্জনা করবেন, তারা প্রেয়ার করেছে সম্ভবত, যদি আমি ভুল না করি। কোর্ট সুপারভিশনে সিবিআই তদন্তটি আবার পুনরায় করাতে চেয়েছে। দেখুন, আমি এই মামলাটা প্রথমে বুঝতে হবে। তার কারণ হচ্ছে, প্রথমে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল, সেই মামলাটিকে সুপ্রিম কোর্ট সুমোটো তুলে নিল। ফলে সুপ্রিম কোর্টের মনিটরিং এ কিন্তু এই ইনভেস্টিগেশন হচ্ছে, আপনি টেকনিক্যালি ধরতে গেলে। এবার যেহেতু মিতার পরিবার, তারা কোর্ট মনিটর রিইনভেস্টিগেশন চাইছেন এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, মানে রেসিডুয়ারি বেঞ্চে মামলা আছে আগামীকাল, নিশ্চিতভাবে এই মামলা তিনি শুনবেন। কিন্তু আমার যেটুকু ধারণা, যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি মনিটর করছেন প্রথমত, দ্বিতীয় কথা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে তার মা, যদিও তার বাবা মাও সেখানে কিন্তু পিটিশনার হিসেবে ছিলেন, এবং তাদের সেই মামলা, এই পরিবারটা যদি মনে করে যে আমরা ক্রমশ জাস্টিস থেকে দূরে সরছি, আমাদের কোথাও যাওয়ার নেই, কোথায় যাবেন? নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টেও গিয়ে বলার সুযোগ রয়েছে। কিন্তু আমি যে কথা বলছিলাম যে সেটা তাদের আইনি বিষয়, তারা রিট পিটিশন ফাইল করেছেন, আমরা অপেক্ষা করব। কিন্তু আমার মনে হচ্ছে টেকনিক্যালি সুপ্রিম কোর্টে যাওয়া উচিত ছিল, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে সুপারভিশনে কোনো ইনভেস্টিগেশন সুপারভাইজ আদালত করতে পারে না, আদালত যেটা করে সেটা মনিটর করে। এখন এই যে ইনভেস্টিগেশন, এটা সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ ওয়ার্ক। এই এক্সিকিউটিভ ওয়ার্কে আমাদের বুঝতে হবে যে জুডিশিয়াল ওয়ার্ক কি, এক্সিকিউটিভ ওয়ার্ক কি। ফলে এই যে এক্সিকিউটিভ ওয়ার্ক, সেখানে কোর্ট মনিটর করতে পারে কিন্তু সুপারভাইজ করতে পারে না। তার কারণ হচ্ছে, সেটার অর্থ হচ্ছে যে বেসিক্যালি এক্সিকিউটিভ ওয়ার্কের মধ্যে জুডিশিয়াল ওয়ার্ককে ইম্পোর্ট করা, সেটা কখনোই সম্ভব নয়। কারণ আমাদের ভারতবর্ষের যে মানে কাঠামো, সেখানে এক্সিকিউটিভ ওয়ার্কের মধ্যে জুডিশিয়াল ওয়ার্ক খুব বেশি। আমি তরুণের কাছে যাবো, কিন্তু বক্তব্য হচ্ছে যে এই পরিবারটা, বিশ্বনাথ দা, এটা তো পরিষ্কার যে তারা এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার গতি প্রকৃতি এই নিয়ে সন্তুষ্ট নয়। তো এবার কোথায় যাবেন তারা? দেখুন, আপনি আমি একদম শুরুতেই বলেছিলেন, যেদিন সিবিআই তদন্ত হয়েছিল, আপনি আর্কাইভ দেখবেন, যে ন্যায় বিচার কি নিশ্চিত হবে বলে আমি বলেছিলাম, অভিজ্ঞতা বলছে ন্যায় বিচার কিন্তু মানে অদূরাই থাকতে পারে, কারণ রাজনৈতিক সেটিং যেভাবে হচ্ছে তাতে কিন্তু ন্যায় বিচার অভয়াকাণ্ডে হবে আমি বিশ্বাস করিনি সেদিন। আপনি আর্কাইভ প্লিজ দেখবেন। দুর্নীতির প্রশ্নে সিবিআই ব্যর্থ হচ্ছে, একটার পর একটা লোক বেরিয়ে চলে আসছে। লাস্ট মানে যদি আপনি 1 মাস 1.5 মাস ধরে দেখেন, একের পর এক দুর্নীতিবাজ যাদেরকে সমাজে ঘৃণা করে মানুষ, তারা সব রিলিজ হয়ে যাচ্ছে সিবিআইয়ের ব্যর্থতার জন্য। অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু মানে চার্জশিট না দেওয়ার জন্য। আপনি দেখুন, এই যে অভিজিতের যে ঘটনাটা, মানে ইলেকশনের পরে
যেভাবে হিংসার মানে আশ্রয় নিয়ে এবং শাসক দল হিংসা আশ্রয় নিয়ে প্রায় 54 জন বিরোধী কর্মী মৃত্যুর বিনিময়ে যে তদন্ত কলকাতা হাইকোর্ট দিয়েছিল, পঙ্কজ দাসকে নেই, পঙ্কজ দার আমি বলেছিলাম এই তদন্ত যদি ঠিক মতন হয়, কালপিটরা যদি শাস্তি পায়, পেছনে যে মাথাগুলো আছে বড় বড় নেতা সেগুলো যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে পশ্চিমবাংলায় হিংসার রাজনীতিটা কিছুটা প্রশমিত হবে। কিন্তু হলো না, মানে অভিজিৎদের ভাই যেভাবে আজকে বলছেন তাতে পরিষ্কার ন্যায় বিচার হলো না, অভয়ার ন্যায় বিচার হলো না। আমি বলছি যে সাধারণ মানুষ কোথায় যাবে আপনি আমায় বলতে পারেন? এবং একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই, আজকে এটা স্টুডিওর আলোচনা না, আপনি একটা যে কোনো সমীক্ষা করুন, যে কোনো সমীক্ষক দলকে দিয়ে, বিজেপির 70% মানুষ বিশ্বাস করে, বিজেপির লোক শুধু বলছে তা না, বিজেপির লোকরাও বিশ্বাস করে যে অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সেটিং আছে, সেই সেটিংয়ের জন্যই দুর্নীতির মামলা এগোয় না, সেই কারণেই সুজয় কৃষ্ণ ভদ্র জেলে থাকলেও তার মালিক বাইরে থাকে, সেই কারণেই একটার পর একটা মানে যাদের ঘৃণা সমাজে করে মানুষ তারা দুর্নীতির পরেও বেরিয়ে চলে আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে না। আমি বলছি আপনাকে এর পলিটিক্যাল কিন্তু খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। কর্মী সমর্থকরা যেভাবে দুর্বল হচ্ছে, যেভাবে আমি বলছি দিনের পর দিন মানুষ বিজেপি কর্মী সমর্থকরা দেখছে এই সেটিং হচ্ছে, আজকে তারাই মুখ খুলছেন। আমি বলছি মানুষকে বিশ্বাস করাতে পারবেন তো যে আপনার প্রকৃত বিরোধী দল, আপনারা বিশ্বাস করাতে পারবেন তো যে আপনারা সত্যিই একটা অল্টারনেটিভ ফোর্স? ফার্স্ট হচ্ছে এই মামলাটা নিয়ে দেখো, মানে পরিবারের আইনজীবী আছেন যার পরিবারের সাথে সিবিআই যোগাযোগ করেনি, তোমার স্টুডিওতে এসে বলছিল যখন সুপ্রিম কোর্টে কথাগুলো হয়েছিল, সিবিআই যখন তুষার মেহতা যখন বলছেন তখন তার আইনজীবী এই কথাগুলো কিন্তু সুপ্রিম কোর্টে বলেননি। কেন বলেননি বাবা মা জানবেন না, আইনজীবীরা নিশ্চয়ই জানতেন। আমি তার লিগ্যাল অ্যাডভাইজার নয়, চার্জশিট নিয়ে দে ওয়ার নট হ্যাপি, এখানে বোঝা যাচ্ছে। এখানে জুডিশিয়াল সুপারভিশনে একটা এনকোয়ারি চেয়েছে, আমি জানি না হয় কিনা। হ্যাপি হবে কি করে? ওই দিনে চার্জশিট প্রেস করলো না, সেখানে নারাজি, মানে আগের চার্জশিটটায় নারাজি তারা ফাইল করতে পারতো, কেন করেনি? তাদের লয়াররা বিভিন্ন ক্ষেত্রে সাইলেন্ট থাকে, কেন থাকে? এই কতগুলো প্রশ্ন থাকবে। আমি আবার বলছি, একজন তার তুমি একজন আইনজীবী, একটা সাধারণ পরিবার যা সব চলে গেছে, আইনজীবী বা আইনের কচকচিতে তারা যাবেন কি করে? জাস্ট তুমি আইনজীবী পরিচয় বাদ দিয়ে সাধারণ পরিবার, মধ্যবিত্ত পরিবারের আইনজীবীরা কিন্তু অসাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখো, সাধারণ পরিবারের আইনজীবীরা অসাধারণ। আর বিশ্বনাথ দা ঠিকই বলেছেন, সেটিং তত্ত্ব এটা বলছেন। দেখো এই সেটিং এর নাম তো ইন্ডিজোট, আর সেকেন্ড থিং যে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় টেবিলে তো বিশ্বনাথ দা ছিলেন। আরে বিশ্বনাথ দা সেটিং বিশ্বনাথ দা দায়িত্ব তোমার নেতাদের বোঝাতে পারবে তো, সেটিংটার মাঝখানে বিশ্বনাথ দা রাজ্যস্তরের নেতাদের বোঝাতে পারবে তো, সেটিং নিয়ে লাভাচ্ছেন তুমি বোঝাতে পারবে তো, তুমি সুকান্তকে বোঝাতে পারবে তো, তুমি সুকান্তকে বোঝাতে পারবে সেটিংটা হয়েছে, বোঝাতে পারবে তো তোমার নেতাদের সেটিং নিয়ে, সেটিং তোমার আপনার সামনে সেটিং হয়ে বসে আছে, আমি আপনাকে সাপোর্ট করছি, তোমার নেতাদের বোঝাতে পারবে সেটিং হয়েছে তো। দেখো একটা কথা সরাসরি বলতে হবে, তিলোত্তমার মা বাবা দে হ্যাভ বিন মিসডিরেক্টেড, দে হ্যাভ বিন মিসলেড অ্যান্ড দে হ্যাভ বিন ডিসিভড, আমি সরাসরি বলছি। এবং এটা পলিটিক্যাল ভেস্টেড ইন্টারেস্টের কারণে তাদের মিসলিড করা হয়েছে। তাদেরকে সামনে রেখে একটা আন্দোলন করা, সেটা বিচার চাওয়া ইত্যাদির জন্য যদি হতো, কমপ্লিটলি অন্য গতিপথে এগোতো। যে গতিপথে বিশ্বনাথ যে গতিপথে এগিয়েছে তাতে বিশ্বনাথ দুর্নীতি ইত্যাদি বাকি মামলা ছেড়ে দিলাম, কর্মীরা যে মামলা হয়েছে সেই মামলাতে বিজেপি দিল্লির নেতারা বাংলার বিজেপি কর্মীরা খুন হলে সেটাকে পাত্তার নেতারা বলে দিয়েছে। তাহলে আজকে বিশ্বনাথ দা সরাসরি আপনি সরাসরি বলুন, রাজনৈতিক ময়দানে যারা লড়াই করে তাদের সঙ্গে আপনার কি অভিজ্ঞতা? আমি বারবার বলছি যে লাভ লোকসান, কিন্তু পুরোটা লোকসান, অর্থাৎ তাদের জীবনের খাতায় পুরোটা লোকসান হচ্ছে ওই পরিবারটা। আজকে কেউ বলতেই পারেন যে আইনি ব্যাপারটা এই রকম হলে ভালো হতো, এই রকম কেন হয়নি, আর ওরা কি করবেন? যে সমস্ত পরিবারটার আশা ভরসা ছিল যে ওই উজ্জ্বল ডাক্তারির ছাত্রী, ইতিমধ্যে ডাক্তার হয়ে কত মানুষের সেবা করছিলেন, তার চলে যাওয়া। তো একটা সাধারণ পরিবারের মা বাবা চোখের জল সামলে তারা কি করে আইনি মারপ্যাচ বুঝবেন? আজকে তারা আবার বলছি একটা দুটো নয় 42টা প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব কিন্তু গোটা সমাজের এবং তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তো বটেই। ঠিক এখান থেকে আমি আজকের আরেকটি বিষয়ে আসবো, যে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও আজকে রাজ্য সরকার ধাক্কা খেলো। তার কারণ এই যে অবস্থান বিক্ষোভের ডাক চিকিৎসকদের, রাজ্য সরকার তাতে স্পষ্ট আপত্তি জানিয়েছিল, সেই আপত্তি শটান খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, এবং পরিষ্কার ভাষায় মাননীয় বিচারপতি বললেন আরজিকর কাণ্ড নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর। তরুণী
চিকিৎসককে খুন ধর্ষণের মামলায় আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতায় হাইকোর্টের অনুমতি নিয়ে 3 দিন ধরে ধর্মতলায় ধর্ণা চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ও অভয়া মঞ্চ। আর এরই মধ্যে সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাবার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যর বেঞ্চ। আরজিকর হাসপাতালের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর বলে মন্তব্য করেন বিচারপতি হরিশ টন্ডন। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে অনুমতি নিয়ে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছেন চিকিৎসকদের একাংশ। 20 থেকে 26 ডিসেম্বর ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। আবেদনে বলা হয় 24 এবং 25 ডিসেম্বর কর্মসূচি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিক আদালত। তার পরিবর্তে 27 এবং 28 ডিসেম্বর কর্মসূচি বাড়িয়ে দেওয়া হোক। সওয়ালে রাজ্য সরকারের আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন অনুমতি দেওয়া হলো তার সপক্ষে কোনো যুক্তি দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই ধরনের নির্দেশ দেওয়া যায় না। সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট না দেয় তাহলে ডোরিনা ক্রসিং এ কেন? সিবিআই এর অফিসে যাক, সুপ্রিম কোর্টে আবেদন করুন। সুপ্রিম কোর্ট মামলার নজরদারি করছে। এই অবস্থায় কি রোজ ধর্ণা করা যায়? উঠলো বাই তো মক্কা যায়। প্রত্যেক সময় উৎসবের সময় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে। এটা বড়দিনের সময়। যারা বড়দিন উদযাপন করতে আসবে তাদের কি কোনো অধিকার নেই? অবিলম্বে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক, কারণ ওখানে প্রচুর মানুষের জমায়েত হচ্ছে। এরপর চিকিৎসকের আইনজীবী পাল্টা প্রশ্ন তুলে বলেন, যদি কর্মসূচিতে লোক আসে তাহলে রাজ্য সরকারের অসুবিধা কোথায়? আদালতের নির্দেশে গার্ডরেল দেওয়া আছে, সবাই গার্ডরেলের মধ্যেই আছেন। পথচারীদের কোনো অসুবিধা বা যানজট হচ্ছে না। মানুষ বড়দিনে পার্কস্ট্রিট যায়, কখনোই ডোরিনা ক্রসিং এর দিকে আসে না। কিছু রাজনৈতিক দলের কর্মসূচি হলে রাজ্য সরকার এই প্রশ্ন তোলে না। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। 24 ঘন্টার কর্মসূচি তাই একদিনের জন্য বন্ধ রাখা সম্ভব না। পুলিশ প্রশাসনের একটাই কাজ, তারা কি অপরাধীদের ধরবে নাকি তারা হচ্ছে এই যে মানে চলছে প্রতিবাদ, অভয়া ন্যায় বিচারছে তাকে বন্ধ করবে, এই প্রশ্ন আমরা রাখতে চাই। মানুষ উৎসবের থেকেও তারা কিন্তু চাইছে অভয়ার ন্যায় বিচার। সেই জন্য ওই উৎসবের কার্নিভালকে বাতিল করে মানুষ অংশগ্রহণ করেছিল দ্রোহের কার্নিভালে। আমরা আবারও বলছি, এই 25শে ডিসেম্বর যে উৎসব আছে মানুষ সেখানে করতে পারে, কিন্তু মানুষের মন পড়ে থাকবে এই ধর্মতলার অবস্থান মঞ্চে। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যর বেঞ্চ বলে, চিকিৎসকদের আবেদন অনুযায়ী 100 জন চিকিৎসক অবস্থান স্থলে থাকতে পারবেন। তবে 25শে ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা আদালতে জানাবে চিকিৎসকদের সংগঠন। পরে এ নিয়ে নিজের রায় জানাবে আদালত। এদিকে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলদের জামিনের বিরোধিতা ও আগামী দিনে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এদিন শ্যামবাজারে গণ কনভেনশন করে সার্ভিস ডক্টরস ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টার। চিকিৎসক খুন ধর্ষণে সিবিআই চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যাওয়ার প্রতিবাদে এদিন সিজিও কমপ্লেক্সের বাইরে শান্তনু সেনের নেতৃত্বে বিক্ষোভ দেখায় আইএম এর রাজ্য শাখা। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রেমেন্দ্র মিত্রের কবিতায় আছে, কালো চামড়ার ছোঁয়াচ বাঁচাতে কালো মনের ছোঁয়াচে রোগে জর্জর। এখন কোন রোগের প্রভাবে জানি না, সংসদের শীতকালীন অধিবেশনে কিন্তু আগাগোড়া কংগ্রেসের ছোঁয়াচ বাঁচিয়ে চলল তৃণমূল কংগ্রেস। আদানি ঘুষকাণ্ড হোক কিংবা আম্বেদকর সম্পর্কে অমিত শাহর মন্তব্য, মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেসের কোনো কর্মসূচিতেই দেখা মিলল না এ রাজ্যের শাসক দলের। আবার আদানির বিরুদ্ধে প্রতিবাদে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকেও পাশে পেলেন না রাহুল গান্ধী। সব মিলিয়ে বিরোধী ঐক্যে যখন ফাটল রীতিমতো স্পষ্ট, তখন ইন্ডিয়া শিবিরে শিবরাত্রির সলতে বলতে শুধুমাত্র জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে একজোট হওয়া। এখন রাজনীতিতে ছোঁয়াছুঁই এড়ানো আর এই কাছে আসার খেলা কিন্তু অন্তহীন। আমরা গ্যালারিতে বসে খেলা দেখি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। চুপ চুপ, থামো সবাই, থামো। আদানি এক হ্যাঁ, এক হ্যাঁ। এই এসো এসো এসো, এই এসো না। क्या राहुल जी, आप लोग
यूनिटी कहाँ? কিস দেবেন না প্লিজ?